একটা লোক গরু গাড়ি চালাচ্ছে, তার সেটা লাইভলিহুড, রাইট? ঠিক আছে, 5 বছর বাদে মোটর কার চলে এলো, আবিষ্কার হলো, তখন তুমি কি জাস্টিফিকেশন দেবে যে আমি আমার কোম্পানিতে 5টা গরু গাড়ি রাখবো? কোনো জাস্টিফিকেশনই হয় না। না, আমি তো এটা বলতে পারি আমি সেই গরু গাড়িটাকে আপস্কিল করে একটা মোটর কারের ড্রাইভারের চাকরি দিতে পারি। খুব ভালো কথা, রাইট রাইট, খুব 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 ভালো একটা উদাহরণ যে গরুর গাড়িকে। কিন্তু এটা তো দেখতে হবে যে আমি যে স্পিডে আমি একটা টেকনোলজিকে নিয়ে আসলাম, যে লোকগুলো পেছনে পড়ে গেল তার জন্য ফিরে তাকাবো না যে আমাকে একদিন এক্স্যাক্টলি আমাকে করতেই হবে সেটা। সেটাই আপস্কিলিং। তাদের চাকরি যাবে না, তাদের চাকরি চেঞ্জ হবে, আমি সেটাই বলছি। তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে গরুর গাড়ির লোকটা যেহেতু গাড়ি এসছে সেহেতু তাকে আপস্কিল করে ড্রাইভার বানাতে হবে। এবারে তারপরে তোমার যখন রেলগাড়ি এসে যাবে তাকে তখন রেলগাড়ি চালানো শিখতে হবে, আপস্কিল তো সবাই। তারপরে তাকে এরোপ্লেন চালানো শিখতে হবে, তারপরে রকেট চালানো শিখতে হবে। অ্যাকাউন্টেন্ট তো তাও বললাম, সে একজন হয়তো অ্যাকাউন্টেন্ট যে কাজ করে তাকে বলছে এআই শিখতে, এআই শুনেই তো কি আর্টিফিশিয়াল শুনে সে তো ঘাবড়ে যাবে। ঘাবড়ানো উচিত কেন কি ও যে কাজটা করছে আমি আধ ঘন্টার মধ্যে একটা মডেল বানিয়ে দেবো যেটা পুরো 1 বছরের কাজটা করে নেবে। তো এই টেকনোলজিটা যখন আছে তখন ইউ হ্যাভ টু বি শিওর যে তোমার যে স্কিল সেটটা ইট ইজ মোর দ্যান রেপিটেটিভ ওয়ার্ক। কারণ কি যদি তোমার কাজ হচ্ছে একটা জিনিস যেটা রোজ তুমি অফিসে যাচ্ছ 9টার সময় 5টাতে একই জিনিস করে যাচ্ছ, সেটা 100% এআই নিয়ে নেবে। এখন তো এবার নন রিপিটেটিভ ক্রিয়েটিভ ওয়ার্ক এআই নিয়ে নিচ্ছে। আচ্ছা, এআই কি রিপিটেটিভ যে স্বামী স্ত্রীর ঝগড়া সেটা নিয়ে তো? নমস্কার বন্ধুরা, অয়নের বাক্সতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং প্রত্যেকবারের মতোই আমরা এবারের এপিসোডেও এমন একজনকে উপস্থিত করতে পেরেছি যিনি সাধারণের মধ্যে থেকেও কিছুটা হলেও অসাধারণ। আমার অনেক দিনের বন্ধু সৃজিত চক্রবর্তী। সৃজিত আমাদের আজকের অতিথি এবং ফোর্টেস ইনভেস্টমেন্টসের ও হচ্ছে গ্রুপ লিড, এবং অনেক দিন ধরে এআই নিয়ে ও পড়ে রয়েছে। ও আমার সাথে ও যখনই কথা হয় রোবটস নিয়ে কথা বলতো, নয়তো রোবট আর্ম নিয়ে কথা বলতো, বাচ্চা ছেলে মেয়েদের কিভাবে রোবট জনপ্রিয় করা হচ্ছে সেটা নিয়ে কথা বলতো। আমি অনেক সময় লিখি ফেসবুকে, আপনারা জানেন যে এআই আমাদের ক্ষতি করবে না ভালো করবে, চাকরি খাবে না চাকরি দেবে, নানান বিষয়ে আমি লিখে থাকি। আজকে আমি শুনবো সেই স্তব্ধতার গান শোনার মতো, সাউন্ড অফ সাইলেন্স, বাট উই শুড গো উইথ দ্য ভাইভ যে আজকে সৃজিতকে পেয়েছি, আর ওর থেকে জেনে নেব যে এআই এর ভেতরকার কথা, যেখানে এআই তৈরি হয়। সৃজিত, আমাদের বলো আগে যে এআই আমাদের প্রভু হতে যাচ্ছে না আমরা এআই এর প্রভু থাকতে পারবো? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এআই এমন একটা টেকনোলজি যেটা এখনো পুরোপুরি ম্যাচিওর হয়নি, ঠিক আছে? তো কেউ যদি বলে যে আমরা প্রভু থাকবো কি এআই প্রভু হবে, খুব কনফিডেন্সে সেটা মিথ্যে কথা বলছে। সেটাকে এখনো জাজমেন্ট ডে আমরা দিতে পারবো না, আমরা সেই জাজমেন্টে আসতে পারবো না। হ্যাঁ, ফর শিওর আমরা একটা ইনসাইট তো থাকে, মানে আন্ডারস্ট্যান্ডিং থাকে নিশ্চয়ই। দেখো, আমাকে যদি জিজ্ঞেস করো পার্সোনালি, আমি বলবো কখনোই এআই আমাদের ওভার পাওয়ার করতে পারবে না। কারণ যখনই বলতে কি, ধরো তোমার আমার মতো মানুষ যারা প্রথম থেকে এক্সপোজারে রয়েছে, তাদের কথা বলছো নাকি অ্যাজ আ হোল বলছো? আমি অ্যাজ আ হোলই, অ্যাজ আ টেকনোলজি ভার্সেস হিউম্যানিটি যদি আমি দেখি, তাহলে আমি কখনোই বিশ্বাস করি না যে টেকনোলজি উইল ওভার পাওয়ার দ্য হিউম্যানিটি অর হিউম্যান বিংস অ্যাজ আ কালচার। কেন কি আমরা উই ক্যান অলওয়েজ সুইচ ইট অফ। Correct. Right? Whenever we feel we are threatened, we can switch it off, and এটা হয়েছে। Correct. Facebook এর একটা প্রোগ্রামে they had created an AI, they had created 2 AIs, and they started communicating with each other in a language যেটা ওরা নিজেরা বানিয়েছে, যাতে হিউম্যানরা না বুঝতে পারে। অনেকদিন বাদে হিউম্যানরা ধরে ফেলেছে যে এআই, দুটো এআই নিজেদের মধ্যে কথা বলছে। ওটা তো ওই লিসনার তো এমনিতেই বোধহয় জেমিনাই একটা কানেক্ট করে, ব্লুটুথ কানেক্ট করে টোটাল। তো ওদের কমিউনিকেশন, মানে ওরা আগে একটা ডিসাইড করলো যে আমাদের কমিউনিকেট করতে হবে, সেটা একটা ডিসিশন নিল ওরা নিজেদের মধ্যে, উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। তারপরে কমিউনিকেট কিভাবে করব, আমাদের নিজেদের একটা ল্যাঙ্গুয়েজ বানাতে হবে। তো একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করলো যেটা খালি ওরা দুজনেই বুঝতে পারে, দুটো এআই।
আর তারপর দে স্টার্টেড কমিউনিকেটিং। আচ্ছা। তো এটা নেক্সট লেভেলে কি হতো সেটা জানি না। আচ্ছা। তো সেটা জানার আগে ওরা দে কিলড দ্য প্রোগ্রাম, ওকে। যাতে এটা না হয়। এরকম এক্সাম্পলস আছে। আচ্ছা। সো আমি কখনোই বলতে পারবো না কি এআই ক্যান নেভার বিকাম মোর স্মার্টার অর ইন্টেলিজেন্ট দ্যান হিউম্যানস। আই বিলিভ হতে পারবে, কিন্তু উইল ইট টেক ওভার দ্য ওয়ার্ল্ড? যে নেগেটিভিটিটা দেখায় এআই, সেটা মুভিজ আর টিভি সিরিজের জন্য আমি রেখে দিই। আমার এর উপরে একটা প্রশ্নই আছে, ভাবছি করব তোমার। তো সেটা আমার মনে হয় হবে না। বাট আমি একটা ক্লারিফিকেশন চাইছি যে এআই তো এখনো পর্যন্ত কমান্ড বেসড হচ্ছে, তো একটা এআই কি করে তোমার নিজেদের মধ্যে মানে আর দে এলিজিবল টু থিংক, মানে ভাবতে জানে ওরা নিজেদের মতো? এই পডকাস্টে যদি আমরা 1 বছর আগে করতাম তাহলে বলতাম না। আচ্ছা। মানে তখন বলতাম না মেবি, কিন্তু এখন আমি বলছি ইয়েস, বিকজ এখন উই আর লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অফ AI agents and agentic AI. Agentic and generative and agentic. তো agentic AI তে কি হয় যে আমরা একটা স্পেশালাইজড জব, একটা না, সেটা হচ্ছে AI agent. তো এটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন AI agents and agentic AI. ঠিক আছে? তো AI agent হয়ে গেল যে আমি ধরো একটা ফ্লাইট বুক করতে চাই, ঠিক আছে? তো আই হ্যাভ টু অনেক 3-4টে ওয়েবসাইটে গিয়ে বেস্ট প্রাইস নিয়ে তারপরে বুকিং করে আমার নাম নম্বর পাসপোর্ট ডিটেলস সব ঢেলে একটা ফ্লাইট বুক করলাম, ব্যাংক ডিটেলস ঢেলে। এই পুরো কাজটাকে যদি আমি একটা এআই কে দিয়ে দিই, দ্যাট ইজ আ এআই এজেন্ট। ওই এজেন্টের কাজই হচ্ছে আমার টিকিট বুক করা। সো ইট ইজ মাই পার্সোনাল ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট বলতে পারো। কিন্তু এখন আমি যদি বলি না, আমি বোর হয়ে গেছি কলকাতাতে, আমি একটা ওয়ার্ল্ড ট্যুর করতে চাই, ঠিক আছে? আমার কাছে 15 দিনের টাইম আছে। এই প্রবলেমটা যদি আমি একটা এআই কে দিই আর এআই যদি আমার পুরো কাজটা সেটা করে দেয়, দ্যাট ইজ এজেন্টিক এআই। কেন কি ওর মধ্যে খালি ও টিকিট বুক করছে না, টিকিট বুক করছে, আমার হোটেলস বুক করছে, আমার আইটিনারি বানাচ্ছে, মাল্টিপল এজেন্টস ওয়ার্কিং টুগেদার টুয়ার্ডস আ সিঙ্গেল গোল। কারেক্ট, রাইট? ইয়েস। নাও when this happens, the single গোলটা ডিফাইন হয়ে গেছে, তার মধ্যে ছোট ছোট যেগুলো ডিসিশন সেটা কিন্তু এআই নিজে নিচ্ছে। So AI now has the power to take that decision without human command. It can think. It can think. Acha. It can think right or wrong, that is a separate thing, but it can think and it can act on its thinking. Correct. ঠিক আছে? ওপেন ক্ল বলে একটা খুব রিসেন্টলি একটা টুল বেরিয়েছে, which is giving everyday user the power to create their agents. Okay. Right? তো আমি বেশি ডিটেইলে যাব না, কিন্তু yes, AI can think by itself, but আমাদের ওটা ভাবা উচিত না যে এআই সবসময় ভাববে কি আমি মানুষের ক্ষতি করব, যেটা মুভিজে দেখায়। আমি একটু আমাদের দর্শকদের জন্য একটু সাধারণভাবে বলার চেষ্টা করি, ইন কেস দেয়ার ইজ আ গ্যাপ বিটুইন ইউর টিচিং এন্ড আওয়ার প্র্যাকটিস। সেটা হচ্ছে যে এই যে এজেন্ট, মানে আমরা যেরকম একটা ট্রাভেল এজেন্টের কাছে যাই, ট্রাভেল এজেন্ট যে কাজগুলো করে, অর্থাৎ সে আমার হোটেল সিলেকশন করে, আমার টিকিট বুকিং করে, তার একটা ডিসিশন মেকিং থাকে, কোনটায় আমার লাভ হবে, কোনটায় ওর লাভ হবে, এবারে ও কি ডিসিশন নেবে, আপনাকে লাভ দেবে না আমাকে লাভ দেবে, এই যে কমপ্লিকেটেড প্রসেসটা একজন এজেন্ট করে থাকে, সেই একই জিনিস ওই এআই এজেন্টদের দিয়েও করানো যায়। হ্যাঁ, তো সেইটার জন্যই বলা হচ্ছে যদি আমি সেটা একটা লোককে দিলে সে চার্জ করবে, আমার ট্রাভেল এজেন্টকে দিলে, আমি যদি আমার কাছে যদি একটা এআই এজেন্ট থাকে, তাকে শুধু বলে দিলাম আমার একটা টিকিট বুক করে দাও, সে টোটাল প্রসেসটা, ও হয়তো 1.5 দিন লাগতো, 15 বার ফোন করতে হতো, ও টোটাল প্রসেসটা উইদিন 1.5 মিনিটস কি 1 মিনিটের মধ্যে করে আমাকে দিয়ে দিল। এইখানে হচ্ছে আমার বেনিফিটটা। কিন্তু আমার যে থ্রেট সেটা হচ্ছে যে এতদিন যে লোকটা ওই ছোট্ট একটা দোকান কোনো মতে নিয়ে তার ট্রাভেল এজেন্সিটা চালাচ্ছিল, তার কিন্তু আর্নিংটা কমে গেল, তাকে আমি আর নিচ্ছি না, কারণ আমার ফায়দা হচ্ছে। হ্যাঁ, আবার আমার বাড়ির ছেলে যখন চাকরি হারাচ্ছে তখন আমার ফায়দা হচ্ছে না, তার জন্য আমি চিৎকার করছি। তো দের ইজ মানে খাদ্য সম্পর্ক আর কি। আরেকটা আমি মানে একটা বললাম তো, একদম ঠিক বলেছো, বাট আমি আরেকটা লেয়ার অফ থ্রেট এর উপরে দিচ্ছি, যেটা কি মানে মুভিজে দেখায় মেনলি, যে এই সেম এক্সাম্পলটা যদি আমি নিই, ধরো ওই এআই এজেন্টের কাছে আমার পাসপোর্ট ডিটেইলস আছে, আমার ফ্লাইট ডিটেইলস আছে, ও বুক করেছে ফ্লাইট। না, সিন্স ওর কাছে আমার ডিটেইলস গুলো আছে, ও নিজে নিজে গিয়ে আমার ফ্লাইটটা ক্যান্সেলও করতে পারে আমাকে না জানিয়ে। তো এটা একটা থ্রেট। আচ্ছা, করবে না, কিন্তু করতে পারে কিনা? হ্যাঁ, করতে পারে। আচ্ছা, সো ইটস নট অ্যাবাউট অ্যাবিলিটি, ইট ইজ অ্যাবাউট ইন্টেন্ট। আমার ট্রাভেল এজেন্ট এক্স্যাক্টলি ওটাই হচ্ছে ব্যাপার, যে আমরা এআই কে বলি না এআই ধ্বংস করে দেবে, এআই এই করে দেবে, না, এআই করবে না আনলেস আমরা এআই কে দিয়ে সেটা করাই, or we program the AI to be evil, right?
মানে আমি ওকে যেরকম একটা শেয়ার আমি আমার ওই যে স্টপ লস লাগিয়ে দিই, সেরকম আমি যদি 1 মিনিটের, আমি যদি তোমাকে একদিনের মধ্যে কনফার্ম না করি, তুমি আমারটা ক্যান্সেল করে দিও, আই নিড নট হ্যাভ টু টেক কেয়ার, ওকে ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে আসবে, রাইট? সো দ্যাট ইজ আ বেনিফিট অলসো, বেনিফিট অফ কোর্স। আচ্ছা, আমাকে একটা কথা বলো যে আমি এগুলোতেই মাঝে মাঝে ফিরে আসবো প্রশ্নগুলোতে, কারণ একটা এই যে সিকোয়েন্সটা রয়েছে তো, যে একটার সাথে আরেকটা জড়িত, কিন্তু আমি মাঝে যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আগে বিভিন্ন এরিয়াগুলো ধরার চেষ্টা করছি। আমার তুমি বলো যে আগামী 5 বছরে, এটা এটা আমার মনে হয় আমাদের দর্শকদের অনেকেরই মনের জিজ্ঞাসা আর কি, আগামী 5 বছরে মানে এআই এমন কি করতে পারে যেটা খুব ডন্টিং আমাদের ক্ষেত্রে? আর একই সাথে ছোট্ট আর একটা লেজুর প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে কি কি হতে পারে যেটা আমাদের দিক থেকে ভীষণ সুখের খবর হতে পারে? আমরা এখন এআই এর এজে আছি, সো 5 বছর একটা খুব বড় টাইম স্প্যান। কারেক্ট। উইদিন 5 মান্থস এআই কি হবে সেটাও কেউ বলতে পারবে না, কারণ কি এভরি 2 সপ্তাহ বাদে বাদে এমন একটা নতুন টেকনোলজি, একটা নতুন টুল আবিষ্কার হচ্ছে, একটা নতুন সলিউশন আসছে, একটা নতুন এআই তৈরি হচ্ছে, which is 100 টাইমস একটা কি বলবো, ইটস ইমপ্রুভমেন্ট অন ইটস প্রিভিয়াস মডেল ইন আ স্প্যান অফ ফিউ উইকস। মানে এত তাড়াতাড়ি জিনিসটা ইভলভ হচ্ছে। হ্যাঁ, তো নেক্সট 5 ইয়ার্সে কি হবে আমরা কল্পনাও করতে পারি। 5 years is too ভেরি বিগ অফ আ ফিউচার, মানে বলতে পারো যে বিগ টাইম স্প্যান। 10 বছর আগে যদি আমরা এটা কনভারসেশনটা করি, তখনকার জন্য 10 বছর যেটা, এখনকার জন্য 1 মাস। 1 মাস ইজ, এটা একটা মোরস ল বলে একটা ল হয় যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তো সেটা মানে এই পুরো টেকনোলজিটা মোরস লকেও ফলো করছে আর একটু স্ট্রেচও করছে, যে খুব কম সময়ের মধ্যে আমাদের টেকনোলজিটা খুব অ্যাডভান্স হয়ে যাচ্ছে, মানে ডাবল ট্রিপল এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন এআই কি হবে আর সেটা ভালো হবে কি খারাপ হবে, তো আই থিংক এআই ইন ইটসেলফ ডিপেন্ডস অন লট অফ আদার ফ্যাক্টরস। ঠিক আছে, একটা হচ্ছে কম্পিউটিং পাওয়ার, আর একটা হচ্ছে কস্ট, রাইট? আর তারপর there are other third party tertiary factors like sustainable practices আছে, impact on climate, কেন কি এত power hungry technology, তো এগুলো সব দেখতে হবে। But I believe AI will be propelled and will be taken to the next level by another technology which is quantum computing. ঠিক আছে, আমরা এখন নর্মাল কম্পিউটিং এ ইয়েতে আছি, যখন কোয়ান্টাম কম্পিউটিং চলে আসবে তখন যে এআই এর পাওয়ারটা আছে, আমরা তখন দেন অনলি উইল টেস্ট, এআই উইল বিকাম সুপার সুপার কুইক, মানে যেটা এখন এআই 1 মিনিটে করছে তখন 1 মিলি সেকেন্ডে করে দেবে। আমার মনে হয় যে মানব সভ্যতাকেও অনেকটা টেনে নিয়ে যাবে, কারণ একদম, কারণ এই যে আমরা এই এক একটা রিসার্চ ওয়ার্ক, আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে এই যে আমরা এক একটা রিসার্চ ওয়ার্ক করি 3 বছর 4 বছর ধরে রিসার্চ হয়েছে, সো ইট ইজ অ্যাকচুয়ালি উই আর জাজমেন্টিং দ্য প্রবাবিলিটিস, এটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয় না। এই কোয়ান্টাম কম্পিউটিং যখন চলে আসবে, হ্যাঁ, তখন ও এই টোটাল জিনিসটাকে একদম স্কুইজ করে দেবে, একদম নিজে জেনারেট করবে। আর ফর এক্সাম্পল লাইক যেটা বললে তুমি ড্রাগ ডিসকভারি, ঠিক আছে, এখন যেটা আমাদের নর্মাল প্রসেস হচ্ছে, একটা ধরো কোভিড হলো, কোভিডের যে অ্যান্টিডোটটা বানাতে হলো, সেটা কোভিড যখন আবিষ্কার হয়েছিল চায়নাতে, তার 30 দিনের মধ্যে কন্ট্রোভার্সিয়াল, এই এখন এপস্টেইন ফাইলস এর কন্ট্রোভার্সিয়াল নাকি ইউএস, যাই হোক আমি টেকনোলজি নিয়ে কথা বলছি। সো উইদিন আ ম্যাটার অফ 30 ডেজ ওই কোভিডের একটা ফার্স্ট লেয়ার অফ ভ্যাকসিন তৈরি হয়ে গেছিল চায়নাতেই। কারেক্ট। তো এত তাড়াতাড়ি একটা ভ্যাকসিন কি করে তৈরি? ইউজুয়ালি ভ্যাকসিন 10 থেকে 15 থেকে 20 বছর লেগে যায়, রাইট? কেন কি একটা ভ্যাকসিন বানানো খুব সোজা না, অনেক রকমের কেমিক্যালস কে তোমাকে পারমুটেশন কম্বিনেশন করে দেখতে হবে এটা কাজ করছে কিনা করছে। হিউম্যান ট্রায়াল সব সময় আটকে যায় লোকে। তো ওখানে কোয়ান্টাম কম্পিউটিং কি করবে, এই কজ এন্ড এফেক্ট, এই ট্রায়ালের প্রসেসটাকে এত স্পিড আপ করে দেবে যে তোমার যে এআইটা আছে ইট বিকাম সো স্মার্ট যে খুব কম ট্রায়ালে বলে দেবে এই প্রবলেমের জন্য এটা সলিউশন। কেন কি ও ভেতরে ওর পারমুটেশন সিমুলেশনটা এত তাড়াতাড়ি করে নিয়েছে যে খুব ইজিলি হয়ে যাবে ওকে প্রেডিক্ট করাটা। সিমুলেশন মানে হচ্ছে, সিমুলেটর হচ্ছে ধরুন মানে যেটা হতে পারে সেটা ও নিজের থেকেই জেনারেট করছে। যেরকম আমরা এখন দেখি না যে দেখবেন আপনারা একটু জটিল রোগের ক্ষেত্রে 3D ইমেজিং করে, হ্যাঁ 3D ইমেজিং সবসময় যে আমরা বুঝতে পারছি যে তার লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট সেটা আমরা যে বুঝতে পারছি তা নয়, ও নিজের থেকেও কিছু জেনারেট করে ইমেজটাকে তৈরি করে। তো এবং ওটা চিকিৎসা ক্ষেত্রে খুব কাজে লাগে আর কি। তো লাইক দ্যাট এই রিসার্চ ওয়ার্কগুলোর ক্ষেত্রে যে
কম্বিনেশনস গুলো আছে, ও নিজের মাথার মধ্যে সবকিছু বানিয়ে টানিয়ে আমাকে এন্ড রেজাল্ট গুলো সামনে সাজিয়ে দেয়। তার মানে আমরা যেটা 4 বছরে করতাম ও হয়তো সেটা 30 মিনিটে করে দেবে, মেবি তার চেয়েও কম সময় করে দেবে। তো তার ফলে কি হবে, বিভিন্ন মেডিসিনের ক্ষেত্রে তো বিশাল উন্নতি আমার মনে হয়। আমার এক বন্ধু, আমি একটা এক্সাম্পল দিচ্ছি ছোট, সাউথ আফ্রিকাতে ওর কোম্পানি আছে, তো ওর কাজ হচ্ছে ইমেজিং এর উপরে, কারেক্ট, ঠিক আছে। সো একটা এক্সরে যদি আমরা নিই, লাংস এর একটা এক্সরে নিলাম, রাইট, তো ওর মডেল হচ্ছে এক্সরেটা দেখেই প্রেডিক্ট করে দেবে যে ফিউচারে তোমার ক্যান্সার বা টিবি হতে পারে কিনা, তোমার হার্ট অ্যাটাক হতে পারে কিনা, এক্সরে দেখে আর আই স্ক্যান দেখে, আচ্ছা, এই দুটো ইনফরমেশন নিয়ে। না এটা ঠিক আছে, টেকনোলজিটা করা গেল, কিন্তু এই টেকনোলজিটা বানানোর জন্য একটা ডেটা চাই, ঠিক আছে। তো ডেটা মানে তোমাকে 1 লক্ষ এক্সরে স্ক্যান করতে হবে, তারপরে মডেলটাকে দেখাতে হবে যে হ্যাঁ এই এক্সরে এরকম যদি এক্সরে হয় তাহলে তার মানে এর ক্যান্সার হওয়ার চান্স বেশি, ওকে বোঝাতে তো হবে যে কজ এন্ড এফেক্টটা। কিন্তু এই ডেটার পাওয়াটা সবচেয়ে মুশকিল, কোনো হসপিটাল কারো পেশেন্টের ডেটা তোমাকে দেবে না, শেয়ার করবে না। এখন তুমি কোথা থেকে এই 1 লক্ষ এক্সরে আনবে, ও নিজে তৈরি করবে, তখন এআই চলে এলো। তো এআই জেনারেটেড ডেটা এক্সরে রিপোর্ট তৈরি করলো বা এক্সরে ইমেজিং তৈরি করলো, যেটাকে দিয়ে ও নিজের মডেলটা ট্রেন করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এআই এর কি দাড়ি এবং জটা দুটোই আছে, মানে ভবিষ্যৎ দ্রষ্টা? ভবিষ্যতে কি হবে কেউ জানে না। ভবিষ্যৎ দ্রষ্টা মানে তোমার হতে পারে কি পারে না সেটাও বলে দিচ্ছে, বলে না সাধু বাবার সামনে গেলাম, বৎস তোমার কিন্তু এই হইতে পারে বলে দিচ্ছে। তো এআইও সেরকম বলে দিতে পারে যে তোমার কিন্তু হইতে পারে। তো আমি জাস্ট না কিছু হতেই পারে। হ্যাঁ, এআই নিয়ে আমি বিশ্বাস করি যে এত পাওয়ারফুল একটা টুল, যে উই হ্যাভ টু এডুকেট আওরসেলভস ইন ইউজিং ইট ইন দ্য মোস্ট রাইট ওয়ে। রাইট। আমি একটা জিনিস তোমার থেকে মানে এখনো অবধি জানিনি, ইনফ্যাক্ট আমি এটা রেখে দিয়েছিলাম, জেনারেলি এগুলো প্রথমে বলে দেয় লোকে, সেটা হচ্ছে যে তোমার সম্বন্ধে একটু বলো, তুমি কি কি নিয়ে কাজ করেছো, যে এআই নিয়ে এত কিছু বলি, তুমি তোমার সম্বন্ধে একটু বলো যে কি কি এআই এর তুমি কাজ, রোবোটিক্স কি কি করেছো, ওটা একটু জেনে নিই। হ্যাঁ, তো আমার as a career I started off, আমার এডুকেশন ইজ ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আর আমি স্পেশালাইজেশন করেছিলাম এমবেডেড সিস্টেমস এন্ড রোবোটিক্স নিয়ে আইআইটি বোম্বে থেকে। and then I fell in love with robots. আচ্ছা, ঠিক আছে। তো আর কাউকে পেলেন না, রোবটস? আচ্ছা, মেয়েদের পাইনি তো, রোবটদের পেয়ে গেছি। ওকে। সো অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি, করতে করতে অনেক অপরচুনিটিজ এসেছিল। একটা প্রজেক্টে কাজ করেছিলাম যেটা আমি তখন জানতাম না কি প্রজেক্ট, বাট প্রজেক্টে কাজ করেছিলাম, কারণ ইট ওয়াজ আ ভেরি সিকিউরড, হাইলি কি বলবো কোভার্টেড প্রজেক্ট। পরে 10 বছর বাদে আমি জানতে পারি কি দ্যাট প্রজেক্ট ওয়াজ ফর চন্দ্রয়ান, ওটা ডিআরডিওর একটা প্রজেক্ট ছিল ইসরোর জন্য। তারপরে অনেকগুলো কোম্পানিজ আমি কাজ করি যেখানে আমি কোডিং এন্ড রোবোটিক্স এর হাউ টু হ্যাভ দ্য ইউথ এডুকেটেড অন দিস টেকনোলজিস, কি করে বাচ্চাদের স্কুলে, এডুকেশন মিনিস্ট্রিজ দে, বোর্ডসে এই স্টেম এডুকেশন আর এই কোডিং এন্ড রোবোটিক্স এর এডুকেশনটা কিভাবে ইনভলভ করা, কিভাবে ইন্টিগ্রেট করা, তার উপর অনেক কাজ করেছি। একটা জিনিস, এই স্টেম এডুকেশন এটা কি স্টেম সেল রিলেটেড কিছু না? না, এই স্টেম হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ। আচ্ছা, এমন ভাবে অ্যাক্রোনিম ফর স্টেম, এখন ওকে স্টিমও বলা যায়, আর্টসও ঢোকানো যায়। সো বেসিক্যালি ইউ আর টিচিং ইউর কারিকুলাম ইন সাচ আ ওয়ে দ্যাট তুমি তোমার ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ তো পড়ছোই, কিন্তু তার সাথে তুমি রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্টস ওর মধ্যে অ্যাড করছো, একটা রেলেভেন্সের একটা লেয়ার। আমরা যখন ছোটবেলায় পড়তাম ম্যাথস, ধরো ট্রিগোনোমেট্রি করেছি, আমি কখনো জিজ্ঞেস করিনি বা কখনো আমাদের কিউরিওসিটি আসেনি এটা আমি কেন পড়ছি, রাইট? এই ট্রিগোনোমেট্রিটা আমি লাইফে কোথায় ইউজ করব, রাইট? আর হতো না তখন, মানে আমি জানতাম না যে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা উচিত। মাত্র রাধানাথ শিকদারের ওটাই পড়েছিলাম, এভারেস্ট মাপার সময় ওটা ট্রিগোনোমেট্রিটা ইউজ করা হয়েছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন তখনকার দিনে অ্যাপ্লাই করেছে একদম। কিন্তু আমি আমার লাইফেও দেখিনি যে এত যেটা নিয়ে ঝামেলায় পড়তাম, এত ভয় পেয়ে করেছি, কোথাও তার তো কিছু দেখতাম। আমি যখন একটা কারিকুলাম বানাচ্ছিলাম তখন আমি ওটা ইনফ্যাক্ট রিয়েলাইজ করলাম যে আমরা যখন হায়ার হাই স্কুলে যখন কোয়াড্রেটিক ইকুয়েশনস পড়ছিলাম ম্যাথস, কখন ইউজ করব, কেন আমরা পড়ছি এটা, কখন অফিসেও কোনোদিন ইউজ করা না, কিন্তু পরে জানতে পারলাম যে এটা ইউজ সাংঘাতিক পাওয়ারফুল। আচ্ছা, একা কি করে, এখন আমরা যদি একটা ধরো একটা আমরা এই সোসাইটিতে আছি, এই সোসাইটির যদি আমি মাপ নিতে চাই,
ঠিক আছে, কি করে মাপ নেবো? আমাকে তো লম্বা ইঞ্চি টেপ নিয়ে পুরো পেরিমিটার একটা ইয়ে করতে হবে, ম্যাথে ডালতে হবে, করতে হবে। তো সেটা তো সম্ভব এইখানের জন্য, কিন্তু একটা বড় একটা শহরের যদি আমি মাপ নিতে চাই, কারেক্ট, তাহলে আমার কত টাইম লেগে যাবে আর কত রিসোর্সেস লাগবে। তখন মাপবে টেকনোলজি, ড্রোন। আমি একটা ড্রোন নেব, ড্রোনকে উপরে নিয়ে যাব, ইগল সাইড, হ্যাঁ, ড্রোনটা দিয়ে যখন আমি পুরো শহর দেখছি, আমাকে খালি ড্রোনের হাইটটা চাই, যেটা আমাকে ড্রোন দিয়ে দেবে, আর ওটা তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন বসালে আমি নিচের এরিয়াটা পেয়ে যাব। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লার্নিং কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটাকে বলে স্টেম এডুকেশন। তাতে তুমি ড্রোনের টেকনোলজি পড়ে নিচ্ছ, কিভাবে ড্রোন তৈরি হয়, ফ্লাই হয়, তারপরে তুমি কোয়াড্রেটিক ইকুয়েশন ম্যাথও তৈরি হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিংও পড়ে নিচ্ছ। একদম, এইগুলোকে বলে স্টেম এডুকেশন। প্রজেক্ট বেসড লার্নিং। একটা প্রজেক্ট করলে তাতে তুমি কত কিছু করে নিচ্ছ, এটা ছোটদের জন্য খুব খুব ভালো। তো আমি সবসময় বলি যে স্কুলে কারিকুলাম কভার করার খুব একটা মানে টাইম নেই, কিভাবে আমরা কারিকুলাম কভার করব, স্টাফরাও চিন্তিত, টিচাররাও, শিক্ষকরা রেগে যাবে। হ্যাঁ, না রেগে যাবে না, ওরা বুঝবে আমার প্রবলেম, আমি যেটা বলছি। আমি তো মানে স্কুলিং ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের অনেকগুলো স্কুল আছে, আমি প্রায় 4000 টিচারদের ট্রেন করেছি। আচ্ছা, তো আমি তাদের সবসময় বলি যে কারিকুলামটা কভার করার জন্য পড়িও না, এমন ভাবে পড়াও যে কারিকুলামটা আনকভার হয়ে যায়। টিচাররা কি সেভাবে পড়েছেন? টিচাররা সেভাবে মোস্টলি না, বিকজ আমাদের সময়, ইভেন আমিও যখন স্কুলে ছিলাম, ওইভাবে এডুকেশনটা ছিল না। আমরা টেক্সট বুকে এক্সাম বেস, চ্যাপ্টার বেস পড়াশোনা, প্রজেক্ট বেস লার্নিংটা খুব কম হতো। কারেক্ট। তো এখন we have to evolve. কিন্তু এই যে এখন যে প্রজেক্টগুলো হচ্ছে, হোয়াট আই ফাইন্ড ইজ, মানে আমিও তো ছোটদের সাথে একটু মিশি আর কি, মিশতে খুব ভালো লাগে। তো ছোট আর বয়স্কদের সাথে আমার মিশতে ভালো লাগে বেশি। তো যাই হোক, তো আমি একটা জিনিস দেখেছি যে এই প্রজেক্ট ওয়ার্কগুলো অনেকেই বার্ডেন হিসেবে না, কারণ এত বেশি করানো হয়, হ্যাঁ, এবং ওটা ওই চ্যাট জিপিটি দিয়ে ম্যানেজ করে যাচ্ছে অনেকে, কিংবা অন্য কাউকে দিয়ে পয়সা দিয়ে প্রজেক্টটা পুরো বানিয়ে নিল। সো মানে এটা একটা আলাদা দিক, যেটা নিয়ে হয়তো একটা আলাদা এপিসোডই আমরা করতে পারি। একদম একদম। হ্যাঁ, তো তোমার সম্পর্কে বলছি। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, প্রজেক্ট করার জন্য বা মার্কস নেওয়ার জন্য বা একটা সাবমিশন করার জন্য প্রজেক্ট করা উচিত না, ঠিক আছে? আমাদের নর্মাল লার্নিং যেটা, সেটাকে প্রজেক্ট হিসেবে করা উচিত, রাইট? সো স্টার্টিং থেকে, ছোটবেলার থেকেই প্রজেক্ট বেসড লার্নিংটা যদি একটা ফান, একটা রিয়েলিস্টিক ওয়েতে করা যায়, যে তুমি যা করছো তার একটা রিয়েল ওয়ার্ল্ড রেলিভেন্স আছে, সেই রেলিভেন্সটা যখন বাচ্চারা বুঝবে, তখন তাদের সেটা পড়তে আরো ইনকিউজিটিভ, আরো কিউরিওসিটি হবে। একটা গুগলের নতুন টুল এসছে, ঠিক আছে? 80% লোক জানে না সেটা, ঠিক আছে? ওটা জেনারেট করে দেয় না, সেই টুলটার নাম হচ্ছে লার্ন ইওর ওয়ে। আচ্ছা, সেটা এডুকেশনে, গুগলের এডুকেশন ওয়ার্কস্পেস যখন তুমি নেবে, ফ্রি টুল না, ওটা এডুকেশন লাইসেন্সের সাথে আসবে, ঠিক আছে? সবাই পাবে না, ওটা স্লোলি রিলিজ হচ্ছে। আমি বিটা টেস্টার ওটার, আই হ্যাড অ্যাক্সেস টু ইট। তো ওটাই কি করছে, ধরো এখন অনেক এআই টুল আছে, টিচাররাও ইউজ করছে, যে আমি একটা লেসন প্ল্যান বানাতে চাই, আমি একটা অ্যাক্টিভিটি বানাতে চাই, তো এআই তোমাকে বানিয়ে দেবে একটা জেনারিক অ্যাক্টিভিটি। লার্ন ইওর ওয়েতে কি করছে, সে তোমার প্রত্যেকটা ক্লাসে 30টা বাচ্চাকে চেনে, প্রত্যেকটা বাচ্চা কি লাইকিংস। অয়ন ফুটবল ভালোবাসে, এই মেয়েটা গান ভালোবাসে, ও খেতে ভালোবাসে। তো কি করবে, যখন টিচার বলবে আমাকে একটা অ্যাডিশন আর সাবট্রাকশনের লেসন বানাবে না, পার্সোনালাইজ একটা বানিয়ে দেবে। অয়নকে ফুটবলের উপরে একটা কোশ্চেন পেপার বানিয়ে দেবে, ওকে মিউজিকের উপরে একটা কোশ্চেন, সেম টপিক, কিন্তু কোশ্চেন পেপারটা আলাদা হবে ওর ইন্টারেস্টের হিসেবে। তো প্রজেক্ট ইজ পার্সোনালাইজড। আমি একটা শুনেছিলাম, আমি একটু তোমায় থামালাম, সেটা হচ্ছে যে পোল্যান্ডের যে এডুকেশন সিস্টেম আছে, ওরা একটা পিসের মধ্যে বেস করে ওরা ম্যাথস, তারপরে হচ্ছে আমাদের যে সাহিত্য আর কি, হ্যাঁ, সাহিত্য, ইতিহাস, ভূগোল সবকিছু একটা পিস পড়বে। ওই একটা পিস হয়তো 2 পাতার মধ্যে ওরা টোটাল পুরো জিনিসটাই শিখিয়ে দেয়। এবার মানে এটা পোল্যান্ড না ফিনল্যান্ডের কথা বলছো তুমি? তাহলে ফিনল্যান্ডের না, ফিনল্যান্ডই হবে ইয়েতে। ফিনিশ এডুকেশন সিস্টেমটা, এটা স্টেম এডুকেশনের জন্য খুব ফেমাস। আর এটাই এক্স্যাক্টলি আমরা যখন স্টেম প্রজেক্ট বলি, এটাই হয় স্টেম প্রজেক্ট, যে একটা প্রজেক্টে তুমি মাল্টিপল সাবজেক্টস, মাল্টিপল কনসেপ্টস তুমি আনকভার করছো। আচ্ছা, তো তুমি তাতে ইংলিশও পড়া হয়ে যাচ্ছে, তোমার ম্যাথও পড়া হয়ে যাচ্ছে, প্লাস তোমার পাবলিক স্পিকিং হয়ে যাচ্ছে। তুমি সেই প্রজেক্টটাতে ইনস্টেড অফ লিখে তুমি সাবমিট না করো, তুমি সেটা একটা পডকাস্ট বানিয়ে দাও। আমাদের স্কুলে বাচ্চারা যখন প্রজেক্ট সাবমিট করে বা একটা হোমওয়ার্ক সাবমিট করে, তারা একটা ভিডিও বানিয়ে দেয়, রাইট? তারা লিখে দেয় না, খালি মাল্টি মোডাল অ্যাসেসমেন্ট যেটাকে বলে। কিন্তু এটা একটা সোশিও ইকোনমিক স্ট্রাকচারের প্রবলেম আছে। সেটা হচ্ছে, ধরো মানে তুমি যেগুলো বলছো,
আর আমরা রিয়েল লাইফে যে স্কুলগুলোর সাথে পরিচিত, বিশেষ করে সরকারি স্কুল, এটা তুমি বলছো 70 বছর ফিউচারের কথা বলছো, যেটা এখন এই বাচ্চারা করছে আর এরা এত বছর পিছিয়ে রয়েছে। তাহলে এটাকে কাছে আনার জন্য কখনো ভেবেছো? হ্যাঁ, এটা একদম ঠিক। মোস্টলি আমার কাজ হচ্ছে ফিউচার টেকনোলজিস নিয়ে, ঠিক আছে? তো বাট আমি অনেক প্রজেক্টস করেছি না, ইভেন এখনো যে টেকনোলজিটা, ধরো আজকে তোমার ওই আগের তুমি কোন স্কুলটায় ছিলে জানো? জেমস এডুকেশনে ছিলাম। জেমস এডুকেশন এআই এর উপরে কাজ করছিল। ধরো জেমস এডুকেশনের যে বাচ্চাটা পড়ছে, আর ধরো ইন্ডিয়ার একটা বাচ্চা, সে যদি শহরেও থাকে, সে যদি পেইড স্কুলেও যায়, মানে প্রাইভেট স্কুলেও অত রিসোর্সেস নেই হয়তো তার কাছে, এবং সেটা শুধু একটা স্মার্ট বোর্ড এখন সবে ইনস্টল হচ্ছে, রাইট? তো আমার এটার মধ্যে ইয়ে হচ্ছে যে আমাদের মেন্টালিটিটা একটু চেঞ্জ করতে হবে, রাইট? ইট ইজ নট অ্যাবাউট দ্য টেকনোলজি, ইটস অ্যাবাউট দ্য আউটকাম। ঠিক আছে, আমরা টেকনোলজি ইউজ করে কি আউটকামটা বেটার হচ্ছে সেটাকে যদি ডিফাইন করতে পারি, তাহলে আমাদের রিসোর্সেস না থাকলেও আমরা ক্রিয়েটিভলি অন্য কিছু ভাবে সেই আউটকামটা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, অনেক স্কুলস আছে ইন আফ্রিকা যেখানে মানে ইলেকট্রিসিটি খুব মানে সপ্তাহে 2 দিন আসে, রাইট? ওখানেও কিন্তু ওরা ক্রিয়েটিভলি এই 21st সেঞ্চুরি স্কিল সেটস গুলো বাচ্চাদের দিচ্ছে। কারেক্ট, কারণ এনজিও রিলেটেড কাজ হয় ওখানটাতে। তো আমি অনেক কাজ করেছি ওখানে। সো অনেক রকমের এক্সাম্পলস আমি দিতে পারি, অনেক লেন্দি পডকাস্ট হয়ে যাবে, বাট মেইন আইডিয়া ইজ দ্যাট টু ফাইন্ড দ্যাট পার্টিকুলার সুইট স্পট, যে একটা বাচ্চার কোথায় ইন্টারেস্ট, এন্ড তোমার এডুকেশনটা তুমি সেইভাবে যদি মডেল করতে পারো যে ওর ইন্টারেস্টটা জেগে থাকুক সবসময়, ডাই ডাউন হয়ে যায়, ক্লাসে বোর যাতে না হয়ে যায়, সেটা যতক্ষণ না তোমার ইউ আর গুড, ইউর এডুকেশন ইজ ওয়ার্কিং, ওকে, রাইট? তো ওটা একটু দেখতে হবে। আমার একটা প্রশ্ন, এটা হয়তো একদম ডিরেক্টলি রিলেটেড না, দেখো এআই নিয়ে আমরা কথা শুরু করেছি, বাট একটা জাস্ট ব্রেইনস্টর্মিং, সেটা হচ্ছে ধরো আমরা যখন পরীক্ষা দিতাম তখন না গোটা জিনিসটা আমাদের এই মনে করতে হতো, এবং একটা ক্যাম্পেইন ছিল মানে বড়দের থেকে যেটা আসতো, টিচারদের থেকে আসতো, সেটা হচ্ছে আমেরিকান বাচ্চারা তো এগুলো ক্যালকুলেটরে করে, আর ক্যালকুলেটরে করলে মাথা ঠিক হয় না, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে আমার যতদূর মনে আছে, আমি যে ইয়েতে ঢুকলাম সেই বছর থেকেই প্রথম অ্যালাউ করলো ক্যালকুলেটর, হলে ক্যালকুলেটরটা অ্যালাউ করলো। হ্যাঁ, কিন্তু যে ইল এফেক্টস গুলো আগে বলেছিল, আমাদের কিন্তু মনে হয় না খুব একটা আমরা তার জন্য মানে ইনজিওর্ড হয়েছি, মানে মেন্টালি আমার মনে হয় না সেটা। তো এইখানে এই যে কাজটা করে দিচ্ছে, অনেকগুলো কাজই তো করে দিতে পারবে, আমার ট্রিকি সামস থেকে আরম্ভ করে সবকিছু এই সম্ভব হয়ে যাচ্ছে। তাতে কি আমাদের ব্রেন ডেভেলপমেন্টে কোথাও প্রবলেম হতে পারে বলে মনে হয়? হ্যাঁ, এটা একটা কনস্ট্যান্ট ওয়ারি আছে, ইজ দ্যাট এআই এর জন্য কি আমাদের ক্রিটিক্যাল থিংকিং স্কিল সেটটা হ্যাম্পার হচ্ছে, আবার হচ্ছেও না, ডিপেন্ড অন হাউ ইউ আর ইউজিং এআই। আর এই এক্সাম্পলটা তুমি ভালো দিচ্ছ, যে ক্যালকুলেটর এক্সাম্পল, যখন ফার্স্ট ক্যালকুলেটর এসেছিল তখন দেয়ার ওয়াজ আ বিগ ডিবেট যে স্কুলে রাখা হবে কি হবে না, এবং অনেক দিন ধরে ফিউ ডিকেডস এটা শর্টকাট হয়ে যাবে বাচ্চাদের জন্য। আমি আই এম অন দ্য থট স্কুল যে শর্টকাট হওয়াটা ভালো। কেন? আমি যদি তাড়াতাড়ি সলভ করতে পারি একটা জিনিস, তাহলে আমি সেই সলভ করে তার সলিউশনটা কাজে লাগাতে পারবো। আমার যদি রকেটে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, আমাকে যদি ম্যাথ করে তার ট্র্যাজেক্টরি চেঞ্জ করতে হয়, আমি কি ক্যালকুলেটর ইউজ করবো না এইগুলো করবো? আমি অবভিয়াসলি ক্যালকুলেটর ইউজ করবো। আমি জানি এই টুলটা ইউজ করলে আমার এটা চলে আসবে, হয়ে গেল। এখন কি হয়ে গেছে, আমরা যখন পড়াশোনা করছিলাম স্কুলে, তখন আমাদের a huge part of my education system was not about educating me. Okay. It is about showing me how to memorize. Okay. কি করে মুখস্থ করতে হবে, কি করে সেই মুখস্থটা এক্সামে দিতে হবে। Correct. তো এখন সেটা নেই। কেন? বিকজ এখন ইনফরমেশন গ্যাদারিংটা আমাকে লাইব্রেরিতে গিয়ে একটা বুক বের করে বা বন্ধুর থেকে জেনে করতে হচ্ছে না। একটা সেকেন্ড আমার কাছে যা ইনফরমেশন চাই ওয়ার্ল্ডের, সেটা চলে আসছে ইউজিং গুগল অর ইউজিং এআই। কারেক্ট। আমার এখন এডুকেশন দরকার হচ্ছে, সেই ইনফরমেশনটা নিয়ে আমি কি ডিসিশন নেব, রাইট? সো এখন এডুকেশন ইন দ্য ফিউচার ইজ গোনা লুক ডিফারেন্ট। তখন তোমাকে ইনফরমেশন নেওয়াটা শেখাবে না, তোমাকে শেখাবে কি করে টু বি এ বেটার হিউম্যান বিং। সেই ইনফরমেশনটা নিয়ে হাউ ক্যান ইউ স্পিক অ্যাবাউট ইট, হাউ ক্যান ইউ সলভ প্রবলেমস, হাউ ক্যান ইউ ডু বেটার ফর দ্য ওয়ার্ল্ড, রাইট? কেন কি বাকি সব তো এআই করে দেবে, বাকি সব এআই করে দেবে। তুমি কি করলে? এক্স্যাক্টলি হোয়াট এভার দ্য থিংস দ্যাট এআই ক্যানট ডু,
দ্যাট ইজ দ্য এডুকেশন মিনিং। সুপারভিশন এন্ড মোস্ট অফ দেম আর সুপারভিশন, ও আমাকে Correct. দিল, হ্যাঁ। দেন জাজ এন্ড দেন Execute. So that is the human thing. দ্যাট ইজ আ হিউম্যান থিং। Yeah. এবং এর সাথে আমরা এখন এআই নিয়ে কথা বলছি, ইলন মাস্কের নাম তো চট করে চলে আসে, সেটা যে ওই যে এমবেড করছে, চিপগুলো যে এমবেড করছে, এবং এর সাথে যদি এআই এর পাওয়ারটাকে জুড়ে দেওয়া যায়, তাহলে এই যে তুমি মাত্র বলছো না যে ডেটা, মানে কনস্ট্যান্ট ডেটা সোর্স থাকবে একদম, এবং আমাকে সেটা বুঝে বুঝে পুরো জিনিসটা ড্রাইভ করে নিয়ে যেতে হবে। এটা ইলন মাস্কের যে কোম্পানিটা, আই থিংক ইটস হ্যাঁ নিউরালিঙ্ক। আর আমার ইলন মাস্কের সাথে আই ওয়াজ ভেরি লাকি টু মিট ইলন মাস্ক। আচ্ছা, সেটা আমি একটু আলাদা করে শুনিনি নাকি? আচ্ছা, তুমি এটা বলে নি। আমি বলছি, হ্যাঁ। তো নিউরালিঙ্কের টেকনোলজিতে যেটা হচ্ছে, মানে আমরা একটা ছোটবেলায় মুভি দেখে থাকি ম্যাট্রিক্স, হ্যাঁ, তখন আমাদের মনে হয় এটা তো সম্ভব না, এটা মানে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, আমি চালাতে পারি না, আমি কম্পিউটার থেকে ডাউনলোড করে নিলাম, কিয়ানো রিভস, হ্যাঁ, আমার ব্রেনে ডাউনলোড হয়ে গেল, আর আমি নেক্সট সেকেন্ড হেলিকপ্টার চালাতে পারছি। ওই স্কিল সেটটাই ডাউনলোড হয়ে গেল, রাইট। তো এখন সেটা রিয়েলিটিতে করা যায় বিকজ অফ নিউরালিঙ্ক। অবভিয়াসলি ওই লেভেল অবধি না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের ব্রেনটা না রিড অনলি এন্ড রাইট অনলি থাকে, কিন্তু এখন টেকনোলজি দিয়ে আমরা রিড করতে পারতাম এত বছর, ঠিক আছে? আমি ধরো কারোর চোখ নেই, সে ক্যামেরা দিয়ে ইনফরমেশন নিয়ে আমি ব্রেনে দিয়ে দিলাম, সেটা করা যেতে পারে। এখন রিড অনলি, প্রসেস এন্ড রাইট আউটও হচ্ছে, প্রসেসটা হচ্ছে এআই থেকে। আচ্ছা, কিন্তু আমি কি লিখছি মানে এআই এর ইয়েতে হচ্ছে, তুমি ব্রেনের নিউরালিঙ্কের থ্রুতে হচ্ছে, নিউরালিঙ্কে তোমার ব্রেনটাকে হ্যাক করছে, একটা হ্যাক। It's kind of a hack. Hack is not a hack. আমরা শুনলে মনে হয় নেগেটিভ টার্ম, আসলে it's not a negative term. আমরা ওটাকে it is taking over. It is kind of supporting. ঠিক আছে, আমাদের ব্রেনের প্রসেসটাকে সাপোর্ট করছে ইউজিং এআই এন্ড টেকনোলজি, মানে বিবেকের কাজটা করছে এন্ড এম্পাওয়ারিং ইট। তো এখন নিউরালিঙ্কের মেইন ফাংশন যেটা হচ্ছে is giving help to paraplegic and people with disabilities, যাদের হাত পা চলছে কিন্তু স্পাইনাল কর্ডের একটা ইনজুরির জন্য ব্রেন থেকে সেই সিগন্যালটা হাতে পায়ে যাচ্ছে না, তো তাই জন্য হাত পা ইউজ করতে পারছে না, কিন্তু হাত পায়ে তো কোনো প্রবলেম নেই, তো ও নিউরালিঙ্ক দিয়ে করছে ওই সিগন্যালিং সিস্টেমটাকে বাইপাস করে দিচ্ছে, বাইপাস করে দিচ্ছে, যেমন স্পাইনাল কর্ড দিয়ে ইনফরমেশন যেতেই হবে না, আমি ডাইরেক্ট হাতে ইনফরমেশন পাচ্ছি। তো আমি যদি খালি ভাবি যে আমি হাতটা ওঠাবো, হাতটা উঠে গেল উইদাউট my spinal cord being involved. তো নিউরালিঙ্কের এখন সেই পাওয়ারটা। আচ্ছা, এই টেকনোলজিটা দিয়ে আমরা অনেক কিছু আগে করতে পারি। আচ্ছা, যেমন আমি এখন বাংলায় পডকাস্ট করছি, আধ ঘন্টা বাদে আমাকে যদি কেউ বলে জাপানিজে পডকাস্ট করতে, আর আমি জাপানিজ শিখিনি, আমি হঠাৎ কম্পিউটারে গিয়ে ডাউনলোড করে নিলাম জাপানিজ প্রোগ্রাম, ল্যাঙ্গুয়েজ প্যাকটা আপলোড করে দিলাম, আমি জাপানিজ বলতে পারছি, বাংলা বলছো রিয়েল টাইমে, মুখ দিয়ে বলিয়ে দিচ্ছে। সো এইসব হয়ে যাবে, আমার মনে হচ্ছে না এটা খুব বেশি দূরে আছে বলে মনে হচ্ছে না। তাহলে আমরা শুধু যে বেকারত্বের সংবাদটা পাচ্ছিলাম সেটাই না, কিন্তু এইসব করতেও তো ধরো একটা নিউরোলিঙ্কের একটা অপারেটিং কস্ট যেটা একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, সেটা তো যথেষ্ট হাই। তো আমাদের চাকরি না থাকে লোকেদের, তারা কি করে নিউরোলিঙ্কের নেবে? তো চাকরির ক্ষেত্রে আমি এটা একটু বলি, একটা ব্যাকগ্রাউন্ডটা বলি, সেটা হচ্ছে যে আমরা আগে কি করতাম, আমরা আগে কৃষিকাজ করতাম, এবং আলু, চাল, এগুলো, বেগুন, উচ্ছে, ঝিঙে, পটল, মূলো সবকিছু আমরা আমাদের বাড়ির চারপাশে থাকতো, মুরগি থাকতো, হাঁস থাকতো, ঠিক আছে? তারপরে আমরা যাকে সভ্যতা বলি, সে ডেভেলপমেন্ট হয়েছে, আমরা এখন হয়তো বিভিন্ন বাড়িতে থাকি, ফ্ল্যাটে থাকি, কিন্তু যেটা আমাদের করতে হয় না সেটা হচ্ছে আমাদের কাল্টিভেট করতে হয় না, কিন্তু ঠিক আমাদের রান্নাঘরে সেই জিনিসগুলো এসে যায়। কি করে আসে না, অন্য কেউ সেটা করে দিচ্ছে, আমাকে আর ওটার জন্য যেতে হচ্ছে না। আমি হয়তো একটা ব্লিঙ্কিট কি সুইগি বা wherever it is, আমি এখানে একটা অর্ডার করে দিচ্ছি, আর সাথে সাথে তারা এসে আমাকে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা এক ধরনের জিনিস, কিন্তু আমার হয়ে লোকে চাকরি করে দেবে সেটা তো হয় না। তাহলে কি হবে ব্যাপারটা? হ্যাঁ, তো এখন স্পেশালি এই কনভারসেশনটা এআই আসার পরে খুব হট টপিক, আমরা আলোচনা করছি ফোনে। আমার যা মনে হয় যে এআই এসে চাকরি চলে যাবে লোকের, সেটা হবে না। ইনফ্যাক্ট এআই এর জন্য অনেক বেশি চাকরি অ্যাড হবে ইকোনমিতে। চাকরির জব ডেসক্রিপশনটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই ডেসক্রিপশনে হয়তো আপনি যে চাকরিটা করে আসছেন সেটা আপনি আর ফিট নয়, কারণ কি ওর মধ্যে যা নতুন স্কিল সেট দরকার ওটা আপনার নেই। সো ইউ হ্যাভ টু अगेन এনেবল ইয়োরসেলফ, আপস্কিল করতে হবে, এআই বা নতুন টেকনোলজিস নিয়ে একটু পড়াশোনা করতে হবে, করলে আপনি দেখবেন আপনি ঠিক আছেন।
because AI is supposed to be helping you, not Right. overtake you, right? আর আপনি যদি ঠিক মতন এআই কে ইউজ করেন, আপনার মনে হবে যে এইটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেটা আমি সবসময় চেয়েছিলাম যে আমি একটা হায়ার করি, কিন্তু কখনো ছিল না, কিন্তু এখন নাও আই হ্যাভ দ্যাট পাওয়ার। নাও ইউ টেল মি ওয়ান থিং, যে আমরা যা হয়ে উঠি আর কি, সেই হয়ে ওঠার জন্য আমাদের মেনলি তো দায়ী শুধু মস্তিষ্ক না, আমাদের একটা এফোর্টও যায় হয়ে ওঠা। এতদিন পর্যন্ত ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, MBA, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো ছিল। তো তাকে তো 4 বছর 5 বছর চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ক্ষেত্রে অনেকেরই কপালে দুর্যোগ থাকে, আরো বেশি, হ্যাঁ, এইসবগুলো তারা করে এসছে। তারপরে তারা একটা সুন্দর চাকরি করছিলেন বা ব্যবসা করছিলেন, ঠিক আছে। এবারে তাদেরকে বলা হলো যে আপনাকে আপস্কিল করতে হবে। উনি তার 3টে জেনারেশন হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, আপনাকে আপস্কিল করতে হবে। সে লোকটা তো খুব, মানে তার যদি সাংঘাতিক এন্থু না থাকে, তাহলে তো সে ওইখানেই হাল ছেড়ে দেবে। তাদের ক্ষেত্রে এআই কিভাবে অ্যাড্রেস করবে? মানে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো তাও বললাম, সে একজন হয়তো অ্যাকাউন্টেন্ট যে কাজ করে খায়, তাকে বলছে এআই শিখতে। এআই শুনেই তো কি আর্টিফিশিয়াল শুনে, হ্যাঁ, সে তো ঘাবড়ে যাবে। ঘাবড়ানো উচিত কেন কি, ও যে কাজটা করছে, আমি আধ ঘন্টার মধ্যে একটা মডেল বানিয়ে দেবো, যেটা পুরো 1 বছরের কাজটা করে নেবে। তো এই টেকনোলজিটা যখন আছে, তখন ইউ হ্যাভ টু বি শিওর যে তোমার যে স্কিল সেটটা, ইট ইজ মোর দ্যান রেপিটেটিভ ওয়ার্ক, রাইট। কারণ কি, যদি তোমার কাজ হচ্ছে একটা জিনিস, যেটা রোজ তুমি অফিসে যাচ্ছ 9টার সময় 5টাতে একই জিনিস করে যাচ্ছ, সেটা 100% এআই নিয়ে নেবে, খেয়ে নেবে। এখন তো ইভেন নন রিপিটেটিভ ক্রিয়েটিভ ওয়ার্কও এআই নিয়ে নিচ্ছে। আচ্ছা, এআই কি রিপিটেটিভ, এই যে স্বামী স্ত্রীর ঝগড়া, সেটা নিয়ে তো সেই প্রোডাক্টটা যদি আমরা বানাই, তাহলে তো আমরা বিলিয়নার হয়ে যাব। সরি, আলোচনায় হ্যাঁ, তো হ্যাঁ, তো নিজেকে আমাদের উই হ্যাভ টু ইভলভ ইন টার্মস অফ আওয়ার থিংকিং, ঠিক আছে। এই টেকনোলজিটা নর্মাল টেকনোলজি না, এটা খুব এমন একটা টেকনোলজি উইচ ইজ ইম্প্যাক্টিং এভরি সেক্টর। অ্যাকাউন্টিং হোক, মেডিকেল হোক, ফাইন্যান্স হোক, ব্যাংকিং হোক, এন্টারটেনমেন্ট হোক, সব সেক্টরে এভরি প্রসেস হ্যাজ বিন ইম্প্যাক্টেড বাই এআই। এন্ড জেনারেটিভ এআই তো খুব তার উপরে একটা লেয়ার, কিন্তু দের ইজ আ লট মোর টু এআই দ্যান জাস্ট চ্যাট জিপিটি, ঠিক আছে। তো যখন এই প্রসেসটা তোমার ডে টু ডে লাইফটাকে ইজি করতে পারে, দেন ওয়াই নট ইউজ ইট, ওয়াই নট লার্ন ইট। তো সেই ওপেন মাইন্ডেড একটু হতে হবে, একটু পড়াশোনা করতে হবে। আর এই একটু ডেফিনিশনটা কি রকম? একটু ডেফিনিশনটা হচ্ছে ডিপেন্ডিং কি কাজ করছো তার উপরে। ডেইলি 10 to 15 মিনিটস যদি তুমি তোমার কাজে, তোমার প্রসেসে একটু এআই ইউজ করো, তুমি এআই কেই জিজ্ঞেস করো যে তুমি কি করে এআই ইউজ করবে, এআই তোমাকে একটা প্ল্যান বানিয়ে দেবে যে রোজ এটা করো। তারপরে করতে করতে তুমি কমফোর্টেবল হয়ে যাবে, দেন ইউ উইল, মানে ওটাকে বলে এআই এনেবলড অর এআই অ্যাওয়্যার, তুমি জানো, তখন তোমার আস্তে আস্তে ইউ উইল বি মোর এম্পাওয়ার্ড টু টেক ডিসিশনস। এন্ড দেন ইউ ক্যান অলসো টেল যে আমি যেটা দেখছি সেটা এআই না হিউম্যান না ফেক, তোমার সেই নলেজটাও চলে আসবে, এক্স্যাক্টলি, which is very important in this day and age, very important। হ্যাঁ, কিন্তু এই যে পার্সোনাল সাকসেসের ক্ষেত্রে আমার মনে হয় যে দুটো এলিমেন্ট খুব দরকার। একটা হচ্ছে যে কনস্ট্যান্ট ফোকাসিং অ্যান্ড রিপিটেডলি মানে নিজেকে ধরে রাখা ওই ফোকাসিংটার জন্য আর কি, মানে মোটিভেট করে যাওয়া। মানে কনস্ট্যান্ট ফোকাসিং মানে আমি কি পড়ছি আর প্রত্যেকদিন পড়ছি কিনা, যেটা অনেকের ক্ষেত্রেই ল্যাক করে এই প্রোক্রাস্টিনেশন এবং যে একদিন অনেকটা পড়ে ফেললো, এটা তারপরের দিন পড়লোই না, 7 দিন বাদে আবার নিয়ে বসলো। এটাই হচ্ছে কিন্তু মেনলি যারা পড়াশোনায় রেজাল্ট খারাপ করে আর যারা রেজাল্ট ভালো করে দেয়, তাদের মধ্যে একটা বিগ ফ্যাক্টরস। তো এআই এর ক্ষেত্রে ধরো একজন লোককে মোটামুটি 2 মাস 3 মাস ধরে তাকে ভালো করে স্টাডি করতে হবে, যাদের এই জিনিসটাই নেই তাদের কি করা উচিত বলে মনে হয়? নয়তো তো বেকার হয়ে পড়বে একদম। আর আই থিংক এটাই হচ্ছে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর ইন দ্য ফিউচার, একটা সাকসেসফুল একটা নন সাকসেসফুল লোকের মধ্যে। ইজ এআই তো দুজনের কাছেই আছে, এআই হয়তো ইউজও দুজনে করতে পারে, কিন্তু ঠিকভাবে কিভাবে ইউজ করছি সেই স্কিল সেটটা আমার মধ্যে যদি আছে, যদি সেই রিগারটা আমার মধ্যে আছে, যদি সেই রিগারটা আছে, যদি ওই স্ট্রিট লেভেল স্মার্টনেসটা আমার মধ্যে আছে, রাইট, যদি ওই ইনফরমেশনটা আমার আছে যে ওয়ার্ল্ডে কি হচ্ছে, একটু স্মার্ট হতে হবে, একটু নিজেকে আপডেটেড থাকতে হবে।
এটা করলে দেন ইউ ইউজ দ্য পাওয়ার অফ এআই, তুমি নিজের দেখবে তোমার নিজের স্কিল সেটসটা কত অ্যাডভান্স হয়ে যাচ্ছে, ইউ আর 2 times your productivity, রাইট? এন্ড দেন ইউ হ্যাভ টু সামহাউ গো अगेंस्ट দ্য কম্পিটিশন, তোমাকে কম্পিটিশন থেকে উঠে আসতে হবে। মানে ইঞ্জিনিয়ার যদি দেখো ইন্ডিয়াতে কোটি কোটি ইঞ্জিনিয়ার ভর্তি আছে, বাট স্টিল দেয়ার আর সাম ইঞ্জিনিয়ার যারা মাসে 1 কোটি টাকা কামাচ্ছে। স্ট্যান্ড আউট অফ দ্য ক্রাউড, হাউ ইউ ক্যান ডু দ্যাট, রাইট? তো সেটাকে নিয়ে একটু মানে চর্চা করতে হবে, এন্ড এআই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ ইন দ্যাট। তারপরে কেরিয়ার ফোকাসড থাকতে হবে লোককে, মানে কেরিয়ারের বাইরে মানে সংসার প্রেম এগুলো কিছু করতে হবে না। না, আমি বলবো সাকসেস ফোকাস থাকতে হবে। সাকসেস ফোকাস থাকতে আর হবে। সাকসেসের ডেফিনেশনটা কিন্তু খুব আলাদা। ইট ইজ নট অ্যাবাউট হ্যাভিং বিলিয়ন্স অফ ডলার্স ইন দ্য ব্যাংক। I believe success is about having enough time to do whatever you want. যখন তোমার কাছে এই পজিশনে চলে আসবে যে তোমার কাছে টাইম আছে আর তুমি কালকে সকালে উঠে তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারবে, you are not bound by some other thing, মানে প্যাসিভ ইনকামের মতো। হ্যাঁ, প্যাসিভ ইনকামের মতো। তো সেইটা তুমি অ্যাচিভ করার জন্য এখন তোমাকে সেই স্ট্রাগলটা করতে হচ্ছে। So সেখানে আই থিংক এআই ইজ গোনা হেল্প ইউ। তুমি যদি ঠিকভাবে ইউজ করো, একটা সিস্টেম আর প্রসেস বানিয়ে দাও, দ্যাট ইট উইল স্টার্ট জেনারেটিং ইনকাম, it will help you find love, it will help you in your relationships, it will help you with your mental health, অনেক জায়গায় তোমাকে হেল্প করবে এআই। এই এআই নিয়ে কথা হচ্ছে, দুটো জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা, মানে ধরো আমরা আগে দেখতাম যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাঝে মাঝে ক্লিপিং এ আসতো যে ফুটবল খেলছে রোবটস জাপানে, মাঝে মাঝে আসতো জাপানের রেস্টুরেন্টে হয়তো খাবার সার্ভ করা হচ্ছে। সাডেনলি যে বুমটা হয়েছে, এইখানে কতটা মানে হাইপ হুপলা আর কতটা রিয়ালিটি? হ্যাঁ, জাপানের এক্সাম্পলটা তুমি দিলে সেটা ঠিক, কেন কি জাপানের একটা ইউনিক প্রবলেম আছে। জাপান অ্যাজ এ দেশ টেকনোলজি খুব অ্যাডভান্সড, বাট ছেলেমেয়েরা থাকে না। নিজস্ব যে পপুলেশন, বেশিরভাগ পপুলেশন হচ্ছে বুড়ো লোক, ইয়াং বাচ্চা নেই, ইয়াং পপুলেশনই নেই। কেন? কেন কি ওদের মেডিকেল এত ভালো যে লোকেরা অনেক বছর বেঁচে থাকে, তার জন্য বুড়ো লোকের পপুলেশনটা এত বেশি হয়ে গেছে যে প্রোডাক্টিভ ইয়াং পপুলেশনটা কমে গেছে। তো ওদের তো রোবট লাগবে, এবং অন্য দেশে চলে গেছে, কলকাতার মতো অবস্থা। তো ওখানে তুমি জাপানে গেলে দেখবে যে অনেক টেকনোলজি ইউজ হচ্ছে, কেন কি ওদের দরকার। ওটা ইজ নট জাস্ট ফর লাক্সারি। আর ফার্স্ট কোশ্চেনটা মানে এটা কোথায় যাচ্ছে ইন সেন্স অফ ইভলিউশনে যদি দেখি আমরা, রোবোটিক্স ইজ আই বিলিভ একটা ভেরি বিউটিফুল টুল, যেটাকে নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, ইটস নট অ্যাবাউট একটা, আমরা রোবট কথাটা মানেই হলো একটা মেটালের একটা লোক এটা হেঁটে যাচ্ছে, ওটা রোবট না। বুড়ো আঙুলও হতে পারে একটা রোবট, সেটা একটা সুইচও হতে পারে। ঠিক আছে, এনিথিং which has a sensor input আর একটা actuator output with a processing input is kind of like a robot or a machine, smart machine বলতে পারো। তো এখন এইটাকে নিয়ে একটা ফুল ইন্ডাস্ট্রি, একটা রোবোটিক্স ইজ আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। অল সবকটা ইয়েতে মানে there is robotics in ডিফেন্স, there is robotics in construction, there is robotics সব সেক্টরে রোবোটিক্স। মেডিকেল হেতে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট করেছে রোবট আর্ম দিয়ে। একটা সার্জারি যেটা 12টা সার্জনকে 18 ঘন্টা লাগতো, একটা রোবট 8 ঘন্টা করে দিতে পারে। ঠিক আছে, কিন্তু সেটা অপারেট তো করতে হচ্ছে একজন ডাক্তার, কি না? ইভেন যদি একজন ডাক্তার অপারেট করতে থাকে নাকি? না, ডাক্তারও আছে, ফুল অটোমেটেড নয়, ফুললি অটোমেটেড করা যায়, কিন্তু করে কোনো লাভ নেই। ওই রিস্কটা কেউ নিতে চায় না, রাইট? তো কন্ট্রোলই রাখতে চায়, কিন্তু এখন সেই ডাক্তারটাকে পেশেন্টের কাছে থাকতে হবে না। ডাক্তার আমেরিকায় থাকলো আর তুমি কলকাতায় সার্জারি করছো, সিগন্যাল দেবে, হ্যাঁ, রিমোট কন্ট্রোলটা হচ্ছে, জয়স্টিকে শুধু ঘুরিয়ে যাবে। এক্স্যাক্টলি। আর এখন 5G 6G নেটওয়ার্কের জন্য তো ডিলে আর ল্যাগটাও থাকবে না, সঙ্গে সঙ্গে সিমলেস হয়ে যাবে। তো একটা সিস্টেম আছে, স্যাটেলাইট ফোনও তো ইউজ, হ্যাঁ, ডাভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম বলে একটা, যেটা মেইন সার্জিক্যাল সিস্টেম আছে। আমি সেটা লাইভ দেখেওছি ইউজ করতে। আচ্ছা, এন্ড ইট ইজ ফ্যাসিনেটিং কি প্রিসিশন লেভেলে একটা ছোট্ট আঙুরের স্কিন, ওই যে মার পেটের মধ্যে যে বাচ্চাটাকে হার্টটা আঙুরের স্কিনটাকে বের করে তারপরে সেই স্কিনটা আবার দিয়ে স্টিচ করেছে আঙুরের উপরে ওই রোবটটা। না, আমি শুনেছি মানে বাচ্চার হার্টে বোধহয় ফুটো ছিল, ঠিক আছে, ওইগুলো করে সেই সময় তখন একটা আঙুরের উপরে আগে টেস্ট করে তারপরে করেছে। তো প্রিসিশন লেভেলটা খুব অ্যাডভান্সড হয়ে যায়, ম্যাক্রো করে, কিন্তু প্রিসিশনটা এত অ্যাডভান্স হয়ে যাচ্ছে যে অবভিয়াসলি মানে হিউম্যান বিং আমাদের মধ্যে সবসময় একটা আছে যে আমরা শর্টেস্ট, ইজিয়েস্ট, ফাস্টেস্ট, এই তিনটে রাস্তা পেলে আমরা সবসময় এটাই নেবো। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো সব ক্ষেত্রে এটা ঠিক, মেডিসিন লাইনেও ঠিক, ডিফেন্স লাইনেও ঠিক, কনস্ট্রাকশন লাইনেও ঠিক। তো যেখানে
রোবোটিক্স চলে আসছে, হ্যাঁ। আমার জিনিসটাকে তাড়াতাড়ি করে দিচ্ছে, এফিশিয়েন্ট করে দিচ্ছে উইদাউট মোর এরার্স, রাইট। আর কস্ট এফেক্টিভ, কারণ কি হিউম্যান লেবার লাগছে না, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। মানে লাস্ট বেঞ্চের ছেলেদের থিওরিটাই ঠিক বলছো। পরীক্ষার আগের দিন একটু পড়াশোনা করে যা যা লেখার সেসব করে টরে তারপরে গিয়ে সুন্দর করে একটা যদি তুমি কনসেপ্টটা বোঝো, যদি কনসেপ্টটা বোঝো, তাহলে পরীক্ষার লাস্ট দিন পড়াটাও এনাফ, ওটাই এনাফ। and it can give you through AI, it can give you 100% success. Correct, হ্যাঁ। আচ্ছা, যেটা নিয়ে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে যে এই যে হঠাৎ বুমটা হলো, এআই বুমটা যে আমরা পেলাম, এটার পেছনে হোয়াটস দ্য রিজন বিহাইন্ড? এটার পেছনে রিজন ওয়াজ ভেরি সিম্পল। এআই ইজ নাথিং নিউ, কম্পিউটার প্রোগ্রামিং ইজ Right. 1950s থেকে চলে আসছে। কারেক্ট। আমরাও যখন কম্পিউটার এআই, আচ্ছা আরেকটা হ্যাঁ, সরি হ্যাঁ, হ্যাঁ, একটু স্টপ ইউ, সেটা হচ্ছে যে আমরা ধরো আগে একটা প্রোগ্রামিং লিখতাম, এখন তো প্রোগ্রামিংটা জাস্ট বলে দিলে অবজেক্ট ওরিয়েন্টেড করে পুরো ব্যাপারটা, এই যে ইফ এর স্টেটমেন্টে যে লুপ টুপ গুলো ছিল, এআই তো সব ব্লক ক্লক এগুলো নিয়ে কাজ করছে, ও তো আর ওইগুলো বিশেষ ইয়ে করে না বোধহয়, তাই না? মানে না, আমি সেটাই বলছিলাম, এটাই একটু ইয়ে করে ডিফারেন্স বিটুইন আর ডাইনামিক ওয়েবসাইট এন্ড এআই বেসড ওয়েবসাইট। কেন এখন হঠাৎ করে এআই এত কেন এলো আর কি? হ্যাঁ, এআই আগেও ছিল, কোডিং আগেও ছিল মেইনলি, ঠিক আছে, কিন্তু কোডিংটা হতো ইন আ ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার বা মেশিন বুঝতে পারে। তখন কি হতো, কম্পিউটার যা মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝছে, আমাকে অ্যাজ এ হিউম্যান সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে হতো। সেই ল্যাঙ্গুয়েজটা কি, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো সব আলাদা কম্পিউটার। আগে তো প্যাসকেল মাইক্রোপ্রসেসর, এখনো রিপ্লেস করতে পারবে না, মাইক্রোপ্রসেসর লেভেলে, মাইক্রোকন্ট্রোলার লেভেলের ল্যাঙ্গুয়েজ ছিল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল। তো তখন আমাদের অ্যাজ এ হিউম্যান শিখতে হতো কি মেশিন কি ল্যাঙ্গুয়েজটা বোঝে, ঠিক আছে। এখন কি হয়ে গেছে, মেশিন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ইনপুট নিচ্ছে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি হয়, ইংলিশ, হিন্দি, বাংলা। তখন আমি ইংলিশে কথা বলে আমি একটা কোড করতে পারছি, যেটা 10 বছর আগে আমি পারতাম না, আমাকে সি প্লাস প্লাস শিখতে হতো বা জাভা শিখতে হতো। এই পাওয়ারটা যখন চলে এসছে চ্যাট জিপিটির মাধ্যমে, এটা এখন আর অ্যাসকাই কনভার্ট হয় না, হয় কিন্তু সেটা সুডোতে, আচ্ছা, মানে ইংলিশটাকেই কনভার্ট হয়ে যাচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজে। ওকে, কিন্তু সেই পাওয়ারটা এখন চলে এসছে যে তুমি যদি কোডিং নাও পারো, হ্যাঁ, খালি তোমাকে ইংলিশ জানতে হবে, আচ্ছা, দেন ইউ আর আ প্রোগ্রামার। তো তাই জন্য ওই প্রোগ্রামিং এর যে পুলটা ছিল, যেটা প্রবাবলি 10% অফ দ্য পপুলেশন, সেটা হলো 90% অফ দ্য পপুলেশন। সবাই ইংলিশ বলতে পারে বা সবাই একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারে। তো তাই জন্য এই বুমটা চলে এসেছে, কেন কি এখন আমি কম্পিউটার প্রোগ্রামার হতে পারি যদি খালি আমি ইংলিশ বা হিন্দি বা বাংলায় কথা বলতে পারি। দ্যাট ইজ ওয়াই সাডেনলি দিস বুম হ্যাজ কাম। ওকে, এটা হচ্ছে রিজন। আচ্ছা, আর হ্যাঁ, সাডেনলি দ্যাট বুম হ্যাজ কাম, সেটা কি আগে ইয়ে করতে হবে নাকি জাস্ট ইনভেন্ট হলো ব্যাপারটা? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এনএলপি টেকনোলজি তো ছিল আগে থেকে, বাট ইট ওয়াজ অনলি ইউজড ফর রিসার্চ পারপাসেস এন্ড অ্যাপ্লিকেশন পারপাসেস। কিন্তু কোডিং পারপাসে যখন চলে এলো, তখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যখন ল্যাঙ্গুয়েজ মডেলস তৈরি হলো, আর যেইভাবে ওপেন এআই সেটাকে এলএলএম টাকে অ্যাজ আ পাবলিক প্ল্যাটফর্মে, আমি GPT-3 ইউজ করেছিলাম, GPT-2.5 ইউজ করেছিলাম প্রায় 2-3 বছর আগে যখন চ্যাট জিপিটি রিলিজ হলো। চ্যাট জিপিটি তো অনেক পরে এসেছে। 4.0টা ওখানে দুবাইতে ফ্রি করে দিচ্ছে, ওটা একটা রিউমার ছিল, দিচ্ছে না। আচ্ছা, বাট ওটা ইট গিভস মোর অনেক অন্য অ্যাডভান্টেজ আছে দুবাইতে। একটা এআই নিয়ে যদি বিজনেস করো বা কিছু করো, তার অনেক গভর্নমেন্ট হেল্প সাপোর্ট করে। বাহ, ভেরি গুড। হ্যাঁ, যেটা বলছিলে, তো মেইন হচ্ছে যে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, যেটা প্রথমত সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝা যে কিভাবে কাজ করে, ঠিক আছে। কেন কি আমরা যদি একটা এলএলএম কে বলি 2 + 2 4 যদি হয়, একটা র্যান্ডম নাম্বার দুটো অ্যাড করতে দিদি, ইট ক্যান মেক আ মিস্টেক। কারেক্ট, বিকজ ওর জব এটা না যে ও ম্যাথমেটিক্স তোমাকে অ্যানসার শেখাবে, ঠিক আছে। আমাদের জানতে হবে কিভাবে এলএলএম কাজ করে। যখন আমরা জানতে পারবো সেটা কিভাবে কাজ করে, উই উইল আস্ক ইট দ্য রাইট কোয়েশ্চেনস। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যখন ফার্স্ট চ্যাট জিপিটি এলো, প্রত্যেকটা মানে দুবাইতে তো অবভিয়াসলি অ্যাডভান্সড বাচ্চাদের কাছে সব ডিভাইসেস আছে, অ্যাকাউন্টস আছে, বাবাদের কাছে পয়সা আছে। তো দে স্টার্টেড ইউজিং চ্যাট জিপিটি। আর স্কুলে তখন ইয়ে হয়ে গেল যে এটা তো চিটিং হচ্ছে, এটা তো অরিজিনাল ওয়ার্ক না, এটা এআই জেনারেটেড ওয়ার্ক, কি করা যায়। তখন আমরা কি করলাম, স্টার্টিং এ আমরা ব্যান করিনি। কোনো টেকনোলজিকে ব্যান করলে কিন্তু সেটা সলভ হবে না প্রবলেম। আমরা সেটাকে এডুকেট করলাম, সব টিচার্সদের, সব বাচ্চাদের, সব প্যারেন্টসদের আমরা এআই কি করে কাজ করে, এলএলএম কি করে কাজ করে এটা শেখালাম, ঠিক আছে। তারপরে ওরা এখন নাও দে নো দ্যাট একটা চ্যাট জিপিটি একটা অ্যানসারকে কত বিউটিফুলি লিখতে পারে, এত অ্যামেজিং লিখতে পারে, কিন্তু আসলে পুরোটাই ভুল।
সেটা যতক্ষণ না তুমি জানছো বা দেখছো পুরোটাই ভুল, কমপ্লিটলি রং। আচ্ছা, কিন্তু এমন ভাবে তোমাকে প্রেজেন্ট করছে হ্যাঁ। যে তোমার মনে হবে আরে এটা তো কোনো একটা এক্সপার্ট বলছে আমাকে, আচ্ছা, হ্যাঁ, কিন্তু ভেতরে যে মালটা আছে হ্যাঁ, সেটা হ্যাঁ। পুরোটা ভুল। আচ্ছা, ঠিক আছে, তো ব্লকস গুলোকে নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তো বিকজ ইটস আ ল্যাঙ্গুয়েজ মডেল, ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে বলবে, কিন্তু ভেতরে কন্টেন্টটা ঠিক কি ভুল সেটা তোমার উপরে, তুমি কিভাবে ওটাকে বলছো, কোয়েরি present করছো, করছি। কিভাবে তুমি ওটাকে জিজ্ঞেস করছো কোশ্চেনটাকে, তার উপরে। তো এইটা যখন তুমি বুঝে গেলে কিভাবে করে, তখন দেন ইউ ওয়ন্ট বি ইন আ ট্র্যাপ। অনেক লোকের আছে যে ব্লাইন্ডলি চ্যাট জিপিটি ফলো করে, সেটা করা উচিত না, কারণ চ্যাট জিপিটি অনেক সময় ভুল ইনফরমেশন দেবে, তোমাকে বলে না এটাই ঠিক, কিন্তু হয়তো কমপ্লিটলি ভুল। আবার ওকে যদি বলা হয় এটা কি তাহলে এভাবে করবো, হ্যাঁ বলে আবার হ্যাঁ। নিজেই আরম্ভ করে। হ্যাঁ, তোমাকে খুব করবে যে হ্যাঁ তুমি ঠিক বলছো। হ্যাঁ, তো আমার চ্যাট জিপিটি যখন আমার সেট করা আছে না, হ্যাঁ, আমার অ্যাকাউন্টে যদি তুমি যাও, তাহলে আমার চ্যাট জিপিটিটা হচ্ছে আমাকে বিশ্বাস করে না। আচ্ছা, আমি ওইভাবে প্রম্পট দিয়ে রেখেছি হ্যাঁ। যে আমি যাই কোশ্চেন করব ওটাকে বিশ্বাস করো না, তুমি তোমার নিজের রিসার্চ করো। আর আমাকে আমি যদি ভুলও বলছি, ডু নট বি অ্যাফ্রেড টু টেল মি যে তুমি যেটা বলেছো ওটা ঠিক না। আচ্ছা, এরকম সেটিং যদি তুমি করে রাখো না, ওই তুমি সেটিং এর ইয়েতে হ্যাঁ গিয়ে, সেটিং এ গিয়ে জেনারেল সেটিংস এ গিয়ে আরেকটা হিউম্যানাইজ করে দাও। হিউম্যানাইজ, তাহলে তুমি রেজাল্টটা আরো অ্যাকুরেট পাবে। Correct. সুন্দর রেজাল্ট তো সবাই চায়, হ্যাঁ, কিন্তু ভুল জিনিসটা যদি সুন্দর দেয় তাহলে কোনো লাভ হয় না। এক্স্যাক্টলি। তো ওটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই পরিমাণে এআই বুমটা চলছে, এর কোথাও না কোথাও একটা কন্ট্রোল থাকা উচিত গভর্নমেন্ট লেভেলে, যে আমি এটা করব না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে ভিএসটি আসার পরে এখন যে মিউজিকগুলো আমরা শুনি তার আশপাশে তোমার মানে ধরো সেতারের ভিএসটি, তারপরে সানাইয়ের ভিএসটি, এগুলো তো পাওয়া যায়, এগুলো মোটামুটি কিবোর্ড দিয়ে পুরো, এবং যারা বাজায় খুবই সুন্দর বাজায়, সেটা হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়াল যারা, তারা হয়ে গেছে, মানে কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল না। আমি শুনেছি হলিউডে এর এগেনস্টে যেরকম একটা অ্যানিমেশন যখন তৈরি হচ্ছে, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, বা 250 লোক কাজ করছে, 2.5 বছর ধরে তৈরি হচ্ছে, এই ব্যাপারগুলোই পুরোটা স্কুইজড হয়ে গেছে। এবং তারা এখন ওই আমাদের এখানে যেরকম কারখানা শ্রমিকরা আন্দোলন করতেন, অনেকেই প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করছে। এটাও তো হওয়া উচিত নয়। ঠিক, হওয়া উচিত না, এক্স্যাক্টলি। কিন্তু কেন হচ্ছে, রাইট? ইট ইজ अगेन যেটা আমি বললাম, যদি কোনো জিনিস তোমার টাইম স্পেন্ড করে, তোমার মানি স্পেন্ড করে, আর তোমার অ্যাকুরেসি বাড়ায়, তাহলে হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে ওটাকে অ্যাডপ্ট করা। ঠিক আছে, তো আমি যদি আমার একটা প্রোগ্রাম দিয়ে উইদিন দ্য নেক্সট 10 মিনিট একটা তবলার সুন্দর একটা পিস বানিয়ে নিতে পারি, তাহলে আমি কেন একটা তবলচিকে ডাকবো, ফোন করবো, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবো, আসবে, আমি মাইক সেট করবো। আমি তোমাকে গিভিং রেসপেক্ট টু ইওর অ্যানসার, আমি বলছি হিউম্যান টেন্ডেন্সির কথাটা। না, হিউম্যান টেন্ডেন্সি বলছি। ধরো, আই এম নট টেলিং দিস ইজ দ্য রাইট থিং। ধরো আমি অরিজিৎ সিং এর অনুষ্ঠান দেখতে যাব, একটু ভালো করে সামনে থেকে দেখবো, আমি জানি না হয়তো 10,000-15,000 টাকারও টিকিট থাকে, হ্যাঁ, বা আমার মেয়ে খুব টেলর সুইফটের ভক্ত, একটা টেলর সুইফটের ট্যুরের একটা টিকিট পাওয়ার জন্য তো অনেক টাকার গল্প থাকে। তো এই যে আমার মধ্যে একটা সুপিরিয়র এক্সপেরিয়েন্স নেওয়ার আকাঙ্ক্ষা, সেটা আমি কানের মধ্যে দিয়েও টেলর সুইফট শুনতে পারি, একদম, কিন্তু ওই যে মধুটা, ওই মধুটা তো আর আমার টেস্ট করা হবে না। একদম, মানে অ্যাবসলিউটলি কারেক্ট। আর আমি সেটা কম্পেয়ার করছি না, হ্যাঁ, ঠিক আছে, আমি কম্পেয়ার করছি যে তাহলে কি নেক্সট জেনারেশন মধুটাই পাবে না? না, এক্স্যাক্টলি, এটা হতেও পারে। ক্রিয়েটিভ ফিল্ড ইজ এট দ্য বিগেস্ট রিস্ক বিকজ অফ এআই। কারেক্ট। যার জন্য এআই পলিসিজ অ্যারাউন্ড ক্রিয়েটিভ ইউজেজ আর রেসপন্সিবল ইউজ অফ এআই, সেটা এখন তৈরি হচ্ছে, অলরেডি আছে অনেক জায়গায়, কিন্তু আরো স্ট্রং হতে হবে, লস স্ট্রং হতে হবে, নট জাস্ট অডিও বাট ভিডিও অলসো। আচ্ছা, কেন হতে হবে এর মধ্যে গভর্নমেন্ট রয়েছে কেন? মানে এটা তো একদিনের ডিসিশন হতে পারে, এক সপ্তাহের ডিসিশন হতে পারে। Why they are not doing? কেন কি টেকনোলজি ইজ চেঞ্জিং সো ফাস্ট। তুমি একটা পলিসি বানিয়ে ছেড়ে দিলে, কালকে অন্য একটা টেকনোলজি চলে এলো যে পলিসিটাকে সুপারসিড করে আরো পাওয়ারফুল হয়ে গেল। But that threat will always be there. That threat will always be there. তাই জন্য we have to be agile. ওই policies has to be guidelines, right? তুমি যদি একদম স্ট্রং একটা কিছু পলিসি বানিয়ে দাও না, either it will succeed completely or it will fail completely. Correct. Right? Because as a human being, আমাকে যখন একটা
কস্ট একটা আরওআই ডিফাইন করতে হচ্ছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ডিফাইন করছে, বা রোটি ডিফাইন করছে, রিটার্ন অন টাইম ইনভেস্টেড। এই দুটো যখন আমরা ডিফাইন করতে হচ্ছে, হোয়াট এভার গিভস মি এ পজিটিভ ব্যালেন্স, আমি সেটাই করব। কারেক্ট। ঠিক আছে, তো তখন কি হচ্ছে, যখন আমার বাইলজ আমাকে বলছে না তুমি এআই ইউজ করতেই পারবে না, কিন্তু দ্যাট ইজ এফেক্টিং মাই প্রোডাক্টিভিটি, দ্যাট ইজ এন্ডিং আপ এফেক্টিং মাই বিজনেস, সেটা যখন হয় দেন দেয়ার উইল বি আ রিভল্ট। মানে ব্যাপারটা অনেকটা রবীন্দ্রসঙ্গীতের মতো, হ্যাঁ। কপিরাইট রেখে গাওয়া আর কপিরাইট ছাড়া গাওয়া, মানে প্রতিটা নোট যাতে ঠিক থাকে একদম। তবেই তুমি রবীন্দ্রসঙ্গীত গাইতে একদম। পারবে। তাহলে কি আগের রবীন্দ্রসঙ্গীত গুলো ঠিক ছিল না, বা মানে কোয়ালিটেটিভলি রবীন্দ্রসঙ্গীতকে এক্সপ্লোর করা যায়নি ঠিকভাবে? মানে আমি জানি হয়েছে, হ্যাঁ। কিন্তু এআই এর জন্য তুমি হয়তো অনেক বেশি এক্সপ্লোর করতে পারবে। হ্যাঁ, মানে কপিরাইট চলে যাওয়ার পরে হ্যাঁ। এই মুহূর্তে যে এআই এর Correct. অবস্থা আছে, কপিরাইট নেই কোনো, ফলে তুমি যে যা পারছে করছে। তো এআই জেনারেটেড কন্টেন্ট যেটা হচ্ছে, কপিরাইট কেন করে? ধরো কেউ তোমার জিনিস কেউ অন্য ইউজ করে, যদি আমি টাকা বানাই, তুমি একটা গান বানিয়েছো, হ্যাঁ। তোমার গানটা নিয়ে আমি যদি আমার চ্যানেলে দিয়ে দিই, বা Correct. ওটা একটু মডিফাই করে আমি গাই, Correct. বলি এটা আমার গান, হ্যাঁ। সো দ্যাট ইজ আ কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, রাইট। হ্যাঁ কিন্তু এআই এখন যদি তুমি একটা এআই কে দিয়ে গান বানাচ্ছ, হ্যাঁ। তো তুমি তো অন্য কারুর গানটা নিচ্ছ না, হুম তুমি তোমারই গানটা তৈরি হচ্ছে, কিন্তু এআই বানাচ্ছে, তুমি বানাচ্ছ না। প্রবলেম হচ্ছে এআইটা যে মডেলের উপরে ট্রেন হয়েছে, সেই মডেলে তোমার গানও ছিল। কারেক্ট। তো সাম অ্যামাউন্ট অফ ইওর ওয়ার্ক ইজ ওটাতে ইনভলভড ইন নিয়েছে। মাই ওয়ার্ক অলসো। Right. তো কিন্তু এটা প্রুফ করা ইজ এটা ইম্পসিবল। এবং মানুষ তো আরো বেশি করে করেছে, মানে আগেকার দিনে Obviously. কত একদম হ্যাঁ। পুরো বাংলা কপি হয়েছে। তো এটা একটা gray ভালো area, জিনিস এটা বলেছে, একটা gray area। দর্শকদের বলি, হ্যাঁ। আমার এই চ্যানেলেই দেখবেন আপনারা আছে, আমি মানে পর কয়েকটা এআই এর গানের উপরে, বিকজ আই এম লিরিসিস্ট, আমার খুব সুবিধা হয়েছে যে একটা মানে আমাকে আগে কি করতে হতো, অনেক আর্টিস্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হতো, আর এই যে ইন্ডিভিজুয়াল প্রোডাকশন যেগুলো হয়, বিকজ দ্য কস্ট ইজ ভেরি ভেরি হাই ইন্ডিভিজুয়াল লেভেলে, অ্যান্ড দেয়ার ইজ নো স্পন্সর ফর দ্যাট ইন জেনারেল। তো মানে আমাকে ডিপেন্ডেন্সি অনেক কিছুর উপরে, টাকার উপরে, টাইমের উপরে, অনেক কিছুর উপরে। কিন্তু এখন আমি লিরিক্সটাকে লিখছি, দ্যাট ইজ মাই অথেন্টিক ওয়ার্ক, অ্যাবসলিউট অথেন্টিক ওয়ার্ক। সেটা আমি আমাদের এআই কে ট্রেন করে করে, ওটাও সময় লাগে, ইট ইজ নট লাইক দিলাম হয়ে গেল সেটা দিয়ে দিলাম ভ্যানিলা, নো ইটস নট লাইক দ্যাট। এই সুবিধা হচ্ছে আমি মানে ওটাকে ট্রেন করে 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 তারপর একটা জায়গায় আসার পরে ওটাকে আমি পাবলিশ করতে হবে। দেখবেন আমার যদি নাইবা এলে যাবার সময় বলে একটা গান অলরেডি দিয়েছি, আরো অনেকগুলো রিলিজ করেছি, হ্যাঁ, তো সেগুলো দিয়েছি এবং তার সাড়া কিন্তু অভূতপূর্ব পেয়েছি। কিন্তু যে মুহূর্তে লোকে জেনেছে যে ওটা এআই দিয়ে করা, লোকে একটু যেন দমে গেছে আর কি। হ্যাঁ, মানে এআই মানে যেন পুরোটাই টুকলি, ব্যাপারটা সেরকম নয়। না না, আমাদের প্রসেসের মধ্যে এআই ইউজ হয়েছে, প্রসেসের মধ্যে এআই ইউজ হয়েছে, আগেও হতো অনেক কিছুতে। লাস্ট 10 বছরে যত বলিউডে গান তৈরি হয়েছে, হ্যাঁ, এরকম একটাও গান নেই যার মধ্যে কোনো এআই টেকনোলজি ইউজ নেই। রাইট। আমি একটু অন্য প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে যে আমার যতদূর মনে পড়ে যে সম্ভবত বিবিসিতে আমি দেখেছিলাম রিচার্ড সিট, যিনি ডলি দ্য শিপের মানে জন্ম দিয়েছিলেন আর কি, হ্যাঁ, দ্যাট সায়েন্টিস্ট। তো রিচার্ড সিটের একটা ইন্টারভিউ দেখেছিলাম। তো উনি বোধহয় মানে এই যখন ওই ডলি দ্য শিপ যে ভাবে ক্লোনিংটা CRISPR টেকনোলজি, হ্যাঁ, তো এই টেকনোলজিটা যখন হচ্ছে তখন এর উপর অনেক বিধিনিষেধ ছিল। দেন হোয়াট হি ডিড ইজ প্রবাবলি হি বট অ্যান আইল্যান্ড, সেখানটায় গিয়ে ওনার সমস্ত ইয়েগুলো করছে। তো আমাকে যিনি ইন্টারভিউ করছে, মানে এক্সপেরিমেন্ট গুলো করছেন, যিনি ওনাকে প্রশ্ন করছিলেন, তিনি বললেন যে are they doing justice for you by giving all the different things in a ban? আর ভীষণ বিয়ে দেখতে তো বয়স্ক মানুষের দাড়িটা শুনে ঋষি মনীষীর মতো। উনি বললেন, I cannot comment on that to you because first of all you will never be able to understand this philosophy behind this science and people are as well. So মানে এই যে এআই এর চূড়ান্ত একটা জিনিস সবে স্টার্ট হয়েছে এবং এটা আমাদের কোথায় নিয়ে যেতে পারে, এটার মধ্যে একটা যোগসূত্র তৈরি করাটা সত্যি এখন ডিফিকাল্ট। আচ্ছা, আমরা একটা প্রশ্ন করিনি তোমাকে, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, ব্রেনস্টর্মিং করছি, খুব ভালোই লাগছে। সেটা হচ্ছে যে ইলন মাস্কের সাথে দেখাটা কিরকম ছিল, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? আমাদের একটা কনফারেন্স ছিল, সেটার নাম ছিল মার্স।
MARS, মেশিন লার্নিং, AI, রোবোটিক্স অ্যান্ড স্পেস। ওকে, এটা করে AWS, অ্যামাজন সেটাকে অর্গানাইজ করে। আচ্ছা। এটা ছিল লাস ভেগাসে। তো ওখানে আমি যখন যাই আমি দুজনকেই দেখি, ইলন মাস্কও ছিলেন আর আমাদের অ্যামাজনের যে ফাউন্ডার উনিও ছিলেন। আচ্ছা, বাট এখানে আমার একটা মানে খুব ইন্টারেস্টিং আমি একটা নোটিস করেছি, আমরা ইলন মাস্ককে হ্যাঁ। মিডিয়াতে তো অনেক দেখেছি, মানে Correct. ইউটিউবে দেখেছি, নিউজে দেখেছি। হ্যাঁ। সামনাসামনি দেখে আমার যেটা এক্সপিরিয়েন্সটা হলো খুব ডাউন টু আর্থ মনে হয়েছে? আমার খুব ডাউন টু আর্থ মনে হয়েছে। আচ্ছা, সবার সাথে হাত মিলিয়েছে, কথা বলেছে, কোয়েশ্চেন্স নিয়েছে, এই করেছে। আর এরকম আমি লোকেদের সাথে মিট করেছি যারা ক্যামেরাতে খুব ডাউন টু আর্থ কিন্তু রিয়েল লাইফে না। Real তো life এ এটা নয়, একটা হ্যাঁ। পার্সোনাল আমি একটা নোটিস করেছি ইলন মাস্কের ক্ষেত্রে। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। স্প্লিট পার্সোনালিটি। তো এটা 3-4 বছর আগের কথা। আর তখন সেখানে আমি লাইভ ক্রুদের দেখেছি যারা নেক্সট মুন মিশনে যাবে। আচ্ছা, আর্টেমিসের স্পেস শাটলটা ওখানে রাখা ছিল, যে মেয়েটি যাবে তাকে তেও ছিল, তাদের স্পেস শুটও আমি পরেছিলাম, যেটা আচ্ছা। অরিজিনাল যাবে। আচ্ছা। সেই স্যুট পরে আমার ছবিও আছে। আর জানতে পারলাম অনেকটা আর্টেমিস প্রজেক্টটার ক্ষেত্রে, ওটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার। আচ্ছা, আর্টেমিস যদি কেউ না জানে, নেক্সট নাসার যে নেক্সট ম্যান মিশন, ম্যান মিশন, প্রায়- মেয়েটাকে পাঠাবে না? একটা পুরো ক্রু যাবে, হ্যাঁ, 18 6-7 years লোকের। হ্যাঁ, তো এখানে 1970s এ বোধহয় লাস্ট আমাদের মুন নামটা মিশন ভুলে ছিল। যাচ্ছি আমি, হ্যাঁ। প্রায় 50-60 বছর হয়ে গেছে আমরা মিশনটা চলছে। আমরা যাইনি লোয়ার আর্থ অরবিটের বাইরে, আমরা যাইনি। আমরা স্পেসে লাস্ট 70 বছর যাইনি। আমরা খালি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অব্দি গেছি, আবার ফেরত চলে এসেছি। স্যাটেলাইট গেছে, প্রোব প্রশ্ন গেছে, কিন্তু আছে, মানুষ তুমি বলে যায়নি। নাও, প্রশ্ন আমি বলে আছে। নিচ্ছি, হ্যাঁ। বলে নাও, প্রশ্ন আছে। তো আমাদের লাস্ট মিশনটা ছিল অ্যাপোলো মিশন। অ্যাপোলো 11 তো সবাই জানে, Exactly. নীল আর্মস্ট্রং, তারপর অ্যাপোলো 12 অনেকগুলো হয়েছে। সো নেক্সট মিশন যেটা মানুষকে মুনে নিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে আর্টেমিস। তো আমি জিজ্ঞেস আর্টেমিস নামটা মানে কি, হুম, তো হলো অ্যাপোলো ইজ দ্য গ্রিক একটা গড কি গডেস, সামথিং গডেস আই থিংক। correct, হ্যাঁ, হ্যাঁ, আর্টেমিস হচ্ছে তার সিস্টার, আচ্ছা, ঠিক আছে? তো তাই জন্য দিস ইজ কানেক্টেড টু অ্যাপোলো মিশন, ওকে, তাই জন্য তার নাম আর্টেমিস। আর্টেমিস, কি অ্যাপোলো মুন মিশন ছিল, আর্টেমিস ইজ দ্য নেক্সট মুন মিশন। তো এটা একটা কুইক ট্রিভিয়া ছিল। বাট হ্যাঁ, তো কোশ্চেনটা জিজ্ঞেস করো। কোয়েশ্চেনটা হচ্ছে যে ডু ইউ রিয়েলি বিলিভ যে মানুষ কোনোদিনও চাঁদে গেছে? হ্যাঁ, 100%। হ্যাঁ, কোনো এর মধ্যে ডাউটই নেই। আচ্ছা। কেন কি আপনি যদি নীল ডিগ্রাস টাইসনকে ফলো করেন, আমার সে মেন্টর, সে তাকেও এটা জিজ্ঞেস করা হয়েছিল যে মুন মিশন কি ফেক করা হয়েছিল, মুন ল্যান্ডিংটা কি ফেক করা হয়েছিল। তো তার অ্যান্সারটা খুব সিম্পল, রকেটটা লঞ্চ হয়েছে সেটা সবাই দেখেছে, কারেক্ট, ঠিক আছে? তাই সবাই দেখেছে। হ্যাঁ, রকেটটা লঞ্চ হয়েছে পাবলিকে হয়েছে, ঠিক আছে? মুনটা সবাই দেখেনি, ওটা ভিডিওতে দেখেছে, কিন্তু রকেটটা যে উঠেছে আমি হ্যাঁ সেটা তো খুব দেখেছে। ভালো একটা হ্যাঁ। জায়গায় এসছে, এটা জমি দিতে হবে। হ্যাঁ, নাও তো চলো। একটা রকেট লঞ্চ করাটা আচ্ছা, ঠিক আছে, রকেট লঞ্চিং হয়েছে। ওটা কোনো ছোট ব্যাপার না। Right. তার পেছনে অনেক মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার্স খরচা হয়েছে, অনেক লোক কাজ করেছে। তো এত খরচা করে যদি একটা ফেক জিনিস দেখানো হয়, তার তো কোনো মানে হয় না, লজিক্যাল কোনো রিজন না, না, নেই। এই যে সবাই ধরো ফেকই হ্যাঁ, হয়েছে, ধরে হ্যাঁ, নিলাম ধর, fake ঠিক আছে, হয়েছে। হ্যাঁ। এই যে আজকে আমরা আলোচনা করছি, এটার তো একটা মানে আছে। হুম। এই যে আমার মনে হুম। আমেরিকা একটা করেছে, ছাপ রেখেছিল যে সেটা বিশাল দেশ, বিশাল তার মানে তার মানে আমার মনে আছে একবার আমি যাচ্ছিলাম শিকাগো না ওয়াশিংটন ডিসি যাচ্ছিলাম, অ্যান্ড ওই যে একজন করে কর্নেল দেয় না, ওই মানে 11/9 হওয়ার পর থেকে একজন কর্নেল থাকে, হ্যাঁ। তো ওর সাথে আমার আলাপ হয়েছে, ও স্মোক করছিল পেছনে গিয়ে, আমি ওইখানটা থেকে গ্রিনল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছে, ওর সাথে কথা বলছে, আমার মনে হচ্ছে একটা ভিন গ্রহের লোকের সাথে কথা বলছে, কিন্তু ও আমার কাঁধে হাত রেখে কথা বলছিল। শোয়ার্জনেগার যেসব চালায় বন্দুক তোমাদের ওগুলো আছে, বলছে দিস আর মেড ফর হলিউড, নট ফর আস। এবং এখন তো দেখতেই পাচ্ছি যে যুদ্ধে যে ব্যাপারটা হলো, যে তাদেরও হ্যাঁ, করে দেওয়া সম্ভব। তো এই যে একটা আমার মাইন্ডকে ফ্রেম করে দেওয়া যে আমেরিকার উপর আর কিছু হতে পারে না, সেই ব্যাপারটা তো অনেক ক্ষেত্রে কাজে দিয়ে। না, আমেরিকার উপরে কিছু হতে পারে না, এটা ঠিক না, মানে অনেক না তো, সেটাই বলছি। কিন্তু আমেরিকা চাঁদে গেছে কিনা, অবভিয়াসলি গেছে, সেটা কোয়েশ্চেন ইজ যে মানুষ তো এমন একটা কিছু ছেড়ে দেয় না যেটায় বিজনেস হতে পারে। আমাদের অ্যাটলান্টিকের সিইও ছেড়ে দেননি, রিচার্ড ব্র্যানসন ছেড়ে দেননি, তিনি বলেছিলেন যে মুন ট্রাভেলিং হবে, ঠিক আছে?
আজকে ওটা লাস্ট ইয়ে মুন নিয়ে কবে হয়েছে 69 69 এ ফার্স্ট ছিল, ফার্স্ট এটা 70s আই থিং লাস্ট, 70s লাস্ট। হ্যাঁ, তো যদি এরকমই হয় তো আমরা এই কমার্শিয়াল ইয়েটাকে ছেড়ে দিতাম। এখনো পর্যন্ত একটাও হয়নি, নাম্বার 1। আরো কতগুলো আছে, যেরকম ধরো এই যে যদি হয়েই থাকে তাহলে পরেরগুলো কেন হয় না? যখন হয়েছিল, ইট ওয়াজ নট বিকজ অফ ইনোভেশন, বিকজ অফ বিজনেস অপরচুনিটি অর বিকজ অফ এনিথিং এলস। এটা হয়েছিল জাস্ট বিকজ অফ জেলাসি। হ্যাঁ, ওই যে কোল্ড ওয়ারের, রাশিয়া যাতে আগে পৌঁছে না যায় তার আগে আমাদের করতে হবে। এটা একটা ইগো প্লে ছিল অফ দ্য আমেরিকান। সেই ইগোর মধ্যে টেকনোলজিটা অনেক অ্যাডভান্সড হয়ে গেছিল। তারপরে যখন সেই ইগোটা রইলো না, তখন ইনভেস্টমেন্টটা চলে গেল, তখন আর মুন মিশনও হলো না। তো ইট ওয়াজ মোর অফ এ ইগো প্লে। কেন কি একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া ডিসাইড করতে পারছিল না ওরা যে আমরা কেন যাব মুনে। মুন মিশনে গিয়ে অনেক আমাদের লাভ হয়েছে, আর এরপরে তো মুন মিশন খুব ইম্পর্টেন্ট হবে যখন আমাদের মার্স ট্রাভেল করতে হবে, কারণ মুন ইজ গোইং টু বি আওয়ার বেস, ফুয়েল স্টেশন বলতে পারো একটা। আমি মুন মিশনে কাজ করেছি, ঠিক আছে, কেএইচডি তে দুবাইতে। তার জন্যই তোমাকে আজকে মানে খুব ভালো দিকে এসেছে। হ্যাঁ, সো এরিয়া 2071 বলে একটা জায়গা আছে দুবাইতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরিয়া 2071 এ আই ওয়াজ ওয়ার্কিং অন আ প্রজেক্ট যেখানে আমরা 2071 এ তুমি কাজ করেছো? হ্যাঁ। ওকে। তো দুবাই ইউএই যে দেশটা 1971 এ ইয়ে হয়েছিল, মানে দেশটা ফর্মই হয়েছিল 1971, ভেরি ইয়াং কান্ট্রি, রাইট? সো সেই 2071 2071 এ সেই দেশের 100 বছর পুরো হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো অলরেডি সেই দিনটার জন্য এখন থেকে কাজ চলছে। তো দুবাইয়ের ইয়ে হচ্ছে সেই দিনে মার্সে দুবাইয়ের একটা বেস তৈরি হবে। আচ্ছা। আর সেই তখনই ল্যান্ড হবে মার্সে আমাদের সায়েন্টিস্ট, আমাদের অ্যাস্ট্রোনটস হোয়াটএভার। আর মার্সে দুবাইয়ের একটা বেস তৈরি হবে এরিয়া 2071। তার জন্য সব প্ল্যান হয়ে গেছে, 2069 এ ফ্লাইট ছাড়বে, যাবে, এসব হবে, সব হয়ে গেছে। তো তার মধ্যে আমি যে প্রজেক্টে কাজ করছিলাম দ্যাট ওয়াজ অন 3D প্রিন্টিং। ঠিক আছে, মার্সে গিয়ে, এখন মার্সে গিয়ে তুমি একটা বাড়ি বানাতে হয়, এখান থেকে তুমি কংক্রিট তো নিয়ে যেতে পারবে না, তো ইম্পসিবল। তো ওখানকার মার্শিয়ান ডাস্টকে নিয়ে তুমি যদি রেজিন বা কিছু একটা দিয়ে বাইন্ড করে একটা কংক্রিট একটা মতন কিছু বানাতে পারো, যেটা তুমি ওখানেই কিওর করে একটা কনস্ট্রাকশন করতে পারো, তো সেই টেকনোলজিতে আমরা কাজ করি। 3D প্রিন্টিং ইন স্পেস অনেক রকমের ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যে অফিস থেকে কাজ করছিলাম সেই অফিসটা ফুল ওয়ার্ল্ডের ফার্স্ট 3D প্রিন্টেড বিল্ডিং। 17 দিনে সেই বিল্ডিংটা তৈরি হয়েছিল 3D প্রিন্ট করে। দুবাইতেই আছে ওয়ার্ল্ডের ফার্স্ট বিল্ডিং 3D প্রিন্টেড। বড় প্রিন্টার হয় না? হ্যাঁ, ট্রাকের উপরে থাকে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টার হয়। হ্যাঁ, তো ওটার উপরে আমি কাজ করি। তো অনেক আমি স্পেসের লোকেদের সাথে মিলেছি, মোহাম্মদ বিন রাশিদ স্পেস ইনস্টিটিউটের সাথে অনেক কাজ করেছিলাম। তো ওখান থেকে অনেক কিছু জানতে পারি, মানে অনেক লেটেস্ট ডেটা, স্পেসের থেকে অনেক ডেটা যেটা আমরা নর্মাল পাবলিক দেখতে পারে না, সেটা ওদের কাছে আসে অন ডেইলি বেসিস। আমি অনেকগুলো স্যাটেলাইটও ছেড়েছি যেগুলো এখন অরবিট করছে আর্থে। হ্যাঁ, ওগুলো ন্যানো স্যাটেলাইট বলা হয়। এই ছোট ছোট এই সাইজের হয়, একটা বাক্স সাইজ হয়। আচ্ছা, এখন অলরেডি আছে, আমরা ডেটাও ওটার থেকে নিতে পারি। আমি শিখাই বাচ্চাদের কিভাবে ওটা বানাতে হয়। তো অনেক এরকম স্পেস নিয়েও কাজ করেছিলাম। তো আমি 100% কনফিডেন্ট কি মুনে গেছে। আচ্ছা, তো ওটার কোনো ইয়ে নেই। তুমি তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এন্ড সায়েন্টিস্ট, ঠিক আছে। ধরো আজ এটা হচ্ছে 1969 এ মুনে যাচ্ছিল, ঠিক আছে। সেখানে রিমোট সেন্সিং জিনিসপত্র ইউজ হয়েছে, রিমোট ইউজ হয়েছে, রাইট? যখন ধরো একটা রিমোট কন্ট্রোলারের সাইজই ছিল তার সুটকেসের, ঠিক আছে। তো মনে হয় যে ওই টেকনোলজি নিয়ে চাঁদে উড়ে গেলাম, নিচে নামলাম, ঘুরে বেড়ালাম একটু, তারপর আবার সময় মতো টুকটুক করে ওপরে উঠলাম, উঠে তারপরে আমরা ইয়েতে চলে আসলাম, কি বলে, রকেটে বসে পড়লাম। আবার রকেট আবার একদম কোনো রকম ভুল টুল কিচ্ছু না, আর ওপরে নীল আর্মস্ট্রং ওপরে চক্কর দিতে শুরু করলেন। তারপরে আমরা ওপরে উঠলাম কোনো রকম কোনো ফ্ললেস হয়ে, তারপরে একদম এসে আমরা মাটিতে নেমে গেলাম। এটা আদৌ সম্ভব 69 এর টেকনোলজি দিয়ে? শুনতে খুব ইয়ে লাগে, আর এটা ফ্ললেস ছিল না, এর মধ্যে অনেক প্রবলেমস হয়েছিল। আপনি যদি না, আমি আরেকটা জিনিসও বলে দিই এর সাথে। হ্যাঁ, এছাড়াও এই যে হোক্স গুলো আসে, মানে
লুনার এক্সপিডিশন হোক্স বলে বা হ্যাঁ, অনেক আছে এখন। অনেক আছে Conspiracy theorist এর কোনো কমই নেই। এবং তার মধ্যে তো Flat Earth theory। তারপরে ওই পতাকা উঠছে না কি করে ওরে মুনে তো নেই, আমি ওর মধ্যেও যাচ্ছি না। তারপর হচ্ছে গোটা প্রিন্ট ফুটপ্রিন্টটা পড়েছে, সেটা তো থাকবে না, বিকজ 1/6 অফ দ্য গ্র্যাভিটেশন, অনেক কিছু আছে, রাইট? কিন্তু অ্যাটমসফিয়ার নেই, হ্যাঁ, অ্যাটমসফিয়ার নেই, তো ফুটপ্রিন্টটা থাকবেই। থাকবে। আচ্ছা, তো এইগুলো আছে, কিন্তু একটা আমার ইয়েতে দেখেছিলাম যে পরিমাণ ফুয়েল একটা রকেটের মধ্যে থাকতে পারে আর কি, একটা রকেট তো না নোজ কোনটা থাকে, নোজ কোনের ইয়েদের মধ্যে, আচ্ছা, যদি মানে ওটা একটা পিট যাওয়া পর্যন্ত ফুয়েল থাকে, আর একটা যে ফিরছে সেই ফুয়েলটা কিন্তু নিয়ে যাওয়া যাবে না, যা রকেট সাইজ ছিল তখন। হ্যাঁ, তো নিয়ে যায়নি তো, তাহলে ফিরেছিল কি করে? এটা রিটার্ন আর্থ ট্র্যাজেক্টরি, তো ওরা মুনের এগেইনস্টে 3 বার চক্কর খেয়েছে, তাতে এনাফ স্পিড জেনারেট হয়ে গেছে, তো ফ্রি উইদাউট ফুয়েল আর্থ অবধি পৌঁছে গেছে, ফ্রি ফ্লোতে গেছে। ঠিক আছে, তো এই যে টেকনোলজিটা তোমার, এই যে আমি বললাম রিমোটের যে টেকনোলজি, অত ওল্ড, মানে এজ ওল্ড টেকনোলজি, সেটা নিয়ে আমি বলছি 80% অ্যাকিউরেসিতে ট্রাভেল করে 20% না হয় গন্ডগোল হচ্ছে, ঠিক করেছে। ইজ ইট পসিবল? হ্যাঁ, তাই জন্য তো রকেট সায়েন্টিস্ট বলে না, যে তুমি যদি একটা রকেট সায়েন্টিস্ট হও, তুমি কেন এত ইম্পর্টেন্ট লোক, কেন কি ওরা ওই রিস্ক নিয়ে ওই স্মল মার্জিন অফ এরারে কাজ করে, ঠিক আছে? তো অ্যামেজিং মানে সায়েন্স ওদের থাকে। আর ম্যান্ড মিশন তখনই হয়েছে যখন ওরা আগে আনম্যান্ড মিশন করেছে, লাইকা ফাইকা এইসব দিয়ে। তো ওরা অনেকগুলো আনম্যান্ড লাইকাটা কাদের ছিল? লাইকা তো রাশিয়ান ছিল, রাশিয়ার ছিল, হ্যাঁ। তো ওরা অনেক আনম্যান্ড মিশন করেছে, when they were confident কি এটা করা যাবে, তখনই হিউম্যানদের পাঠাচ্ছে। এখনো এই লুনার আর্টেমিসেও তাই হচ্ছে, যেটা লাস্ট ছাড়লো, দ্যাট ওয়াজ আনম্যান্ড ট্রিপ টু দ্য মুন, মুনের কাছে গিয়ে 2 চক্কর মেরে আবার ফেরত আসবে, উইদাউট এনিবডি ইনসাইড দ্য ক্রাফট। আবার নামবে না, না কেউ থাকবে না ক্রাফটে, কোনো মানুষ থাকবে না, ওটা খালি টেস্ট করার জন্য কি ক্রাফটটা সেফ। এত বছর বাদে, হ্যাঁ, and you still believe যে গিয়েছে? 100% I still believe, আমার মধ্যে বিলিভ না করার কিছু নেই। না, আমি এই রিমোট সেন্সিং এর কথাই বলছি, ওরা যে 1960 রিমোটস তো 1930 থেকে আছে, তখন সাইজটা কত কিরকম ছিল? একটা সাইজ বড় ছিল, অনেক বিশাল ছিল। ওই রকম একটা ঢাউস টেকনোলজি নিয়ে ওই রকম একটা সাকসেসফুল মিশন করা যায়? তুমি স্যাটার্ন 5 রকেটটা দেখেছো? যে ছবি দেখেছি না, আমি তো সামনে থেকে দেখেছি স্যাটার্ন 5 এর রকেটটা, আমাদের যেখানে আমি যে বিল্ডিং আছে না, এরকম। আনফরচুনেটলি আমি অ্যাটলান্টায় যাইনি, যেহেতু ওই ইয়েটা এই 10টা বিল্ডিং কে একটার উপরে রাখলাম, তখন মানে ওর একটা ছোট্ট পার্ট হবে। আচ্ছা, ওই রকেটটা এত বড়। আচ্ছা, ঠিক আছে, ওই রকেটটার মধ্যে আমাদের, যদি আমি কলকাতার থেকে একটা এক্সাম্পল দিই, সিলিন্ডার তার সাথে আলাদা, ঠিক আছে, তো বিশাল বড় ওই রকেটটা, বিশাল বড়, তার মধ্যে যতটা থ্রাস্ট দরকার ওটাকে ওঠানোর জন্য তুমি ভাবতেও পারবে না কতটা সাংঘাতিক। আর নিয়ে যাচ্ছে কি এইটুকুন একটা ক্যাপসুল, যার মধ্যে কয়েকটা লোক বসে আছে, কিন্তু জিনিসটা তো বিশাল বড়, তো ছোট ছিলই না, ইট ওয়াজ হিউজ টেকনোলজি, কারণ প্রত্যেকটা কম্পোনেন্টস ওয়াজ অলসো বিগ সাইজ। ওকে, বাট 1969 দ্যাট ওয়াজ পসিবল, কারণ কি দেয়ার ওয়াজ রেডিও কমিউনিকেশন টেকনোলজি ওয়াজ দেয়ার, নিউক্লিয়ার ওয়ার হয়ে যাচ্ছে, তো নিউক্লিয়ার টেকনোলজি ছিল, তো নিউক্লিয়ার টেকনোলজি ছিল, তো উই আর তো ওয়ার্ল্ড ওয়ারের পরে না, তো উই আর অলরেডি অন দ্য প্রসেস অফ মেকিং থিংস স্মলার। তো 1969 আমার কোনো অবিশ্বাস করার মতন কিছু নেই। বন্ধুরা, আমরা একটা দীর্ঘ পথ অতিক্রম করলাম অলমোস্ট, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে এআই, আমি দুটো প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। এআই যেসব কোম্পানিগুলোতে রয়েছে, তারা প্রায় সব কোম্পানিতেই রয়েছে, এবং দেখা যাচ্ছে যে হাজারে হাজারে কর্মী ছাঁটাই করছে, আগামীতেও করবে। যে ওয়ার্কফোর্স এতদিন ধরে পৃথিবীকে সেবা করে আসছে, তাদের একটা বিশাল অংশ কর্মহীন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আমার মনে প্রশ্ন জাগে যে এই সব কোম্পানির সিইওরাই কি একমাত্র ইউথ যারা বেঁচে থাকবেন? না, কোম্পানিরা কেন ছাঁটাই করছে সেটা আগে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে? দিয়েছি তোমায়, ক্যাচ দিয়েছি, হোল্ড ইট। সো ফার্স্ট ইজ, ইফ, যেটা আমি আগে বললাম, একটা হিউম্যান ওয়ার্কার থেকে যদি একটা টেকনোলজি আমাকে ফাস্ট, চিপার অ্যান্ড মোর অ্যাকুরেট কাজটা করে দেয়, আমাকে কোনো রিজনই নেই একটা হিউম্যান কে রাখা একটা চাকরিতে, তাহলে এটা ইমোশনাল ডিসিশন হয়ে যাবে, বিজনেস ডিসিশন হবে। কারণ ইমোশনের কোনো দাম দেওয়া হচ্ছে না, তাহলে এটা বিজনেস হবে না। আচ্ছা, মানে বিজনেস করতে গেলে your business decisions has to be decided by your
bank balance and by your ROI, right? তোমার return on investment, তোমার যেটা money has to be the deciding factor, right? because if money is not there, তোমার business is not sustainable, তোমার বিজনেসই থাকলো না, তো তুমি কার লাভ করবে? যারা তোমার বিজনেসে কাজ করছে তাদের লাভের জন্য বিজনেসটা তো চলতে হবে। দ্যাট ইজ নাম্বার 1। ইমোশনের obviously there is always business with ethics, and এখন আমি যেটা ট্রেন্ডটা দেখছি, এখন নতুন জেনারেশন অফ স্টুডেন্টস, ইয়াং বাচ্চারা যা বিজনেস সেটআপ করছে, তারা কিন্তু খুব কনসিয়াস অ্যাবাউট দ্য সাস্টেনেবিলিটি অ্যান্ড অ্যাবাউট এথিক্স, দে আর ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। তো তখন ক্ষেত্রে কি হচ্ছে, there is a গ্রে এরিয়া একটা চলে আসছে। তখন এই যে গ্রে এরিয়াটা আমরা তো অনেক মডেল ফিরিয়ে এনেছি। এবারে আমাদের এই যে ওল্ড কনসেপ্ট যে দেয়ার শুড বি বিজনেস, দেয়ার শুড বি মানি, এইটাকে মানে এখন যেহেতু কারেন্সি কনভার্সনটা রয়েছে, হ্যাঁ, আমার এফোর্ট ইজ কনভার্টেড টু দ্য কারেন্সি, আমরা তো বার্টারেও আগে করেছি, এইটার কোনো ভালো রূপ কি থাকতে পারে? না, ব্লকচেন ফ্লকচেন এইসবগুলো যে এসছে, এর কি ভালো কোনো রূপ আসতে পারে? আসতেই পারে, মানে কোনো যাতে লোকগুলোর চাকরিটা থাকে। মানে ইউ আর সেইং যে বিং অ্যান এন্টারপ্রেনিউর, একজন হয়তো পিচ করছেন, ওপরের লোক পিচ, সে ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল লোক, সে বলছে এআই আমাদের ভালো করবে, কিন্তু যে লোকটা সাফার্ড হচ্ছে সেই লোকটাকে দেখতে চাইছে আমরা কি করি, সেই লোকটাকে ইভলভ হতে হবে। হ্যাঁ, তুমি একটা দেখো, তুমি ধরো একটা লোক গরু গাড়ি চালাচ্ছে, তার সেটা লাইভলিহুড, রাইট? ঠিক আছে, 5 বছর বাদে মোটর কার চলে এলো, আবিষ্কার হলো, তখন তুমি কি জাস্টিফিকেশন দেবে যে আমি আমার কোম্পানিতে 5টা গরু গাড়ি রাখবো? কোনো জাস্টিফিকেশনই হয় না। না, আমি তো এটা বলতে পারি, আমি সেই গরু গাড়িটাকে আপস্কিল করে একটা মোটর কারের ড্রাইভারের চাকরি দিতে পারি। খুব ভালো কথা, রাইট রাইট, খুব 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 ভালো একটা উদাহরণ যে গরুর গাড়িকে। কিন্তু এটা তো দেখতে হবে যে আমি যে স্পিডে আমি একটা টেকনোলজিকে নিয়ে আসলাম, যে লোকগুলো পেছনে পড়ে গেল, তার জন্য ফিরে তাকাবো না যে আমাকে একদিন এক্স্যাক্টলি আমাকে করতেই হবে সেটা, সেটাই আপস্কিলিং। তাদের চাকরি যাবে না, তাদের চাকরি চেঞ্জ হবে, আমি সেটাই বলছি। তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে গরুর গাড়ির লোকটা যেহেতু গাড়ি এসছে, সেহেতু তাকে আপস্কিল করে ড্রাইভার বানাতে হবে। এবারে তারপরে তোমার যখন রেলগাড়ি এসে যাবে, তাকে তখন রেলগাড়ি চালানো শিখতে হবে, আপস্কিল তো সবাই। তারপরে তাকে এরোপ্লেন চালানো শিখতে হবে, তারপরে রকেট চালানো শিখতে হবে। এইটা তো সম্ভব নয় যদি আমরা এমন একই সার্ভিস না, আমরা যদি এমন একটা সোসাইটিতে থাকি যেখানে গাড়ি নেই, খালি রকেট আছে, তাহলে তাকে রকেট শিখতেই হবে। আমরা এখন এমন একটা সোসাইটিতে আছি যেখানে গরু গাড়ি চলে না, রাইট, গাড়ি চলে। তো গরু গাড়ির স্কিল সেট নিয়ে আমি যদি খালি গরু গাড়ি চালাতে পারি, আমি পেছনে চলে রয়ে যাব। আমি পেছনে রয়ে যাব মানে কি, সে কি মানে খুব খারাপ থাকবে? মানে আমি বলছি আমাদের যে ওয়েস্টার্ন, আমি জানি তোমার কাছে উত্তর আছে, আমার কাছে উত্তর আছে, কিন্তু আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো অ্যাকচুয়ালি ক্ল্যারিটি দেওয়ার জন্য, যে অনেক মানুষের মনে এই প্রশ্নটা রয়েছে। যেমন ধরো পাংখা পুলার বলে একটা ছিল, পদ ছিল রেলে, ঠিক আছে, তারা কি করতো, বাবুদের পাংখা টানতো যখন ছিল, কিন্তু ছিল, আমি 100% দেখেছি। এবং তারপরে যখন ওই ইয়েগুলো এসে গেল, ফ্যানগুলো যখন এসে গেল, তাদের অ্যাবলিশড, মানে ওই জিনিসটা, মানে ওই যে মানে ক্লাস অফ দ্য পিপল, দে ওয়্যার আনএবল, মানে তাদের পক্ষে তো শেখা সম্ভব নয় ফ্যান কি করে বানাবে, ঠিক আছে, তাই পক্ষে শেখা সম্ভব নয়। যারা ফ্যান বানাচ্ছে এখন, তারা হয়তো এসিটা শিখলেও শিখতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি যদি এখন ধরো এরোস্পেসের যে স্যুটটা থাকে, সেই স্যুটটা ইটসেলফ ইজ আ রকেট, হ্যাঁ, তো ওই স্যুটটায় কি করে কুলিং সিস্টেম কাজ করে সেটা হয়তো সে করতে পারবে না, তাহলে কি করবে? আমি তো একটা লিমিটেশন আছে তার, সেই লিমিটেশনটা হচ্ছে কেন কি আমাদের এডুকেশন সিস্টেমের জন্য, ঠিক আছে, গুড পয়েন্ট। আমাদের এডুকেশনের সিস্টেমে ইজ ভেরি সাইলোড, মানে আমি যদি এটা জানি, আমি খালি এটাই জানি। ইয়েস, এটাই আমি শুনতে চাইছিলাম। দ্য বিগেস্ট স্কিল সেট, আমি সেটা আগের পডকাস্টে বলেছিলাম, দ্যাট এখন সবার থাকা উচিত, দ্যাট ইজ চেঞ্জ ম্যানেজমেন্ট। তুমি যাতে কমফোর্টেবল, সেটা কিন্তু পরের দিন will not matter at all. তোমার স্কিল সেটটা পুরো 1 সেকেন্ডে একটা মডেল আসবে, তোমার রিপ্লেস করে দেবে। তো ইউ হ্যাভ টু বি অ্যাজাইল এনাফ, ইউ হ্যাভ টু বি এডুকেটেড এন্ড স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তোমার চাকরি কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। তুমি ইমোশনাল হয়ে সেখানে রয়ে থাকলে তুমি থাকতে পারবে না। তোমাকে সেটা আগে সেন্স করতে হবে, তোমাকে অ্যাডাপ্ট করতে হবে, তোমাকে আপস্কিল করতে হবে, আর তোমাকে চেঞ্জ করতে হবে নিজেকে।
এটার কোনো আমি দেখছি না যে অন্য কোনো সলিউশন আছে। আচ্ছা, আমি একটু অন্যরকম ভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। একটা গ্রাম্য জীবন যেখানে শান্ত পরিবেশ, পাখির ডাক, পুকুরের মাছ, ফসলের ক্ষেতের ফসল, গরুর গাড়ি, সাইকেল রয়েছে, তারা কি খুব ভালো আছে? নাকি আমরা আজকে কলকাতা শহরে এই যে সাংঘাতিক চ্যালেঞ্জেস গুলো আসছে, আমরা কোনটায় ভালো আছি? হয়তো ওটা ডিপেন্ড করছে ভালো ডেফিনিশনের উপর, থাকবো কিনা ভালো ডেফিনিশন এবং ইন্ডিভিজুয়ালিটি কি। হ্যাঁ, ওটা ভেরি সাবজেক্টিভ। ও যারা গ্রামে আছে তারাও খুব খুশি আছে, আর যারা শহরে আছে তারাও খুব ব্যস্ত আছে, তারা সুখে আছে। তো নিজেদের মতন মানে সাকসেস ইজ ভেরি সাবজেক্টিভ, রাইট? সো একটা গ্রামের একটা ছেলেও খুব সাকসেসফুল হতে পারে, একটা সিইও আমেরিকার নিউ ইয়র্কে থাকে সেও সাকসেসফুল। তো তোমার সাকসেসটা তোমার উপরে, তোমার খুশিটা তোমার উপরে, তুমি কোনটা নিয়ে আসো। তো ওটা কম্পেয়ার আমি করতে পারবো না। গ্রামেও সাকসেসফুল হতে পারো, শহরেও সাকসেসফুল হতে পারো। এই কম্প্যারিজন চলবে, আমাদের কথাও চলবে। সৃজিত আমার অনেক দিনের বন্ধু, আর আমরা আজকে দুর্ধর্ষ একটা আড্ডার মধ্যে দিয়ে গেলাম। অনেক মানে কি বলবো, ব্লাইন্ড স্পটস হয়তো আমরা ওপেন করতে পেরেছি, অনেক আই ওপেনার হয়েছে আমাদের মধ্যে, আপনাদের মধ্যেও আশা করি হয়েছে। কেমন লাগছে নিচে কমেন্টে গিয়ে কমেন্ট করুন, যাতে আরো নতুন নতুন সুন্দর সুন্দর পডকাস্ট নিয়ে আসতে পারি। আমার ধারণা যে এআই এর উপরে আমরা এই যে আজকে একদম হ্যান্ডস অন করা একজন খুব সুন্দর ব্যক্তিত্ব সৃজিত আমাদের সাথে ছিল, ওর থেকে আমরা অনেকটাই নলেজ পেলাম, এবং আগামীতে আবার সৃজিতের সাথে দেখা হবে। ততদিনে কতখানি এআই চেঞ্জ করে যাবে জানি না, হয়তো আমার ক্লোন আর ওর ক্লোন দুজনে বসে কথা বলবে, আর আমরা দেখবো সেটা। উই উইল এনজয় উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড থট প্রসেস। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, আর পরের এপিসোডটা দেখার জন্য অনুরোধ করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমি অয়ন চৌধুরী, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।